সম্পর্কে একটু ধারণা দিব, বেশি না, একটুর ভিতরে হয়ে যাবে। যে আমরা আসলে কি কি শিখবো এবং কেন শিখবো জিনিসগুলো আমি একটু বলি, জাস্ট 2 মিনিটের ভিতরে। দেখেন, এটা তো আমরা আজকে শিখবো যে এটা ইয়া আমরা মাইক্রোটিকের বেসিক সেটআপটা আজকে এই প্রথম ক্লাসটা আমরা আজকে এগুলো কভার করবো ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর ক্লাসে আছে হচ্ছে, দেখেন, পিসিকিউ মানে হচ্ছে আপনার আইএসপি ওরা কিভাবে কিউ তৈরি করে, অর্থাৎ আপনি আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ কিনে আনছেন, এখন ওইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, অর্থাৎ আপনি কাকে কত এমবি দিবেন, কে কত এমবি পাবে, সেটা আমরা করি হচ্ছে কিউ এর মাধ্যমে। কিউ, এই কিউটা আমরা কনফিগার করব। আমরা 2 নম্বর ক্লাসটাতে স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি এবং আইএসপি নক ইউজার ক্রিয়েট করা, এটা আমরা শিখবো। 3 নম্বর ক্লাসে যে আমরা শিখবো হচ্ছে পিপিওই সার্ভার কনফিগারেশন এবং পিপিওই ক্লায়েন্ট কনফিগারেশন। ঠিক আছে? তো 3 নম্বর ক্লাসটা যদি আপনারা শর্ট টাইমে যদি বুঝে যান, তাহলে ওই দিনে আমরা 4 নম্বর ক্লাসটাও কভার করে ফেলবো। আচ্ছা, 4 নম্বর ক্লাসে আমরা কি রাখছি দেখেন, অর্থাৎ একটা আইএসপি কমপ্লিট পিপিইউ সেটআপ। ঠিক আছে, কমপ্লিট, অর্থাৎ কমপ্লিটটা কিরকম, একটা আইএসপি যখন পিপিইউ সার্ভার সেটআপ করে, অবশ্যই সে কয়েকটা প্যাকেজ দিয়ে সে কাজ করে, তাই না? হয়তো বা 4টা 6টা 10টা প্যাকেজ তার ক্রিয়েট করে, সেই ক্রিয়েট করে সে প্যাকেজ গুলো থেকে সে ইউজারকে কানেক্ট করে, অর্থাৎ এই প্যাকেজ গুলোর ভিতরে আমরা 10 এমবির প্যাকেজ, 20 এমবির প্যাকেজ, 30 এমবির প্যাকেজ বা যে প্যাকেজই থাকুক না কেন, সেই প্যাকেজ গুলো আমরা ক্রিয়েট করে পিপিইউ সার্ভারের সাথে কিভাবে অ্যাড করে আমরা ইউজারকে লাইন দিব, মানে এ টু জেড কমপ্লিট একটা পিপিইউ সার্ভারের প্যাকেজ আমরা এই 4 নম্বর ক্লাসটাতে ইনশাল্লাহ শিখবো। এরপর 5 নম্বর হচ্ছে আমরা ডিএসিপি নিয়ে কথা বলবো, ডিএসিপি সার্ভার এবং কনফিগার। 6 নম্বর ক্লাসটা দেখেন, মাইক্রোটিকের লোড ব্যালেন্সিং এবং ফেইল ওভার। এই জিনিসটা লোড ব্যালেন্সিং এবং ফেইল ওভার ব্যাপারটা হচ্ছে, দুইটা আইএসপি আমি প্রথমে রাখছি, দেখেন দুইটা আইএসপি, পরে রাখছি 4টা আইএসপি। অর্থাৎ সাপোজ ধরেন যে আপনার আপনি দুইটা আপ স্ট্রিমের থেকে ব্যান্ডউইথ নিচ্ছেন, এরকম কিন্তু হর হামেশা হয়, দুইটা আইএসপি থেকে ব্যান্ডউইথ নিচ্ছেন। এই দুইটা আইএসপির ব্যান্ডউইথ কে কিভাবে ম্যানেজ করবেন এট এ টাইম, দুইটা আইএসপি থেকেই আপনি যে ব্যান্ডউইথ গুলো রিসিভ করতেছেন একটা লার্জ অফ অ্যামাউন্ট, ওই সমস্ত ব্যান্ডউইথটা আপনি ইউজারদেরকে কিভাবে সুন্দরভাবে বন্টন করে দিবেন, সেই সিস্টেমটা আমরা শিখবো। এবং ফেল ওভার মানে হচ্ছে, ধরেন একটা আইএসপি ডাউন হয়ে গেছে, তো আরেকটা আইএসপি কিভাবে অটোমেটিক্যালি সুইচ করবে, অর্থাৎ একটা আইএসপি ডাউন আরেকটা দিয়ে সব নেটওয়ার্ক পাস হয়ে যাবে অটোমেটিক্যালি, এই জিনিসটা হচ্ছে ফেল ওভার, এটা আমরা শিখবো। ঠিক সেম ভাবে আমরা 4টা আইএসপি দিয়েও শিখবো, অর্থাৎ আপনি ধরেন যে 4টা আইএসপি থেকে ব্যান্ডউইথ নিছেন আপ স্ট্রিম থেকে, তো এই 4টা আপ স্ট্রিমের ভিতরে কিভাবে লোড ব্যালেন্সিং হয় এবং ফেল ওভারটা হয়, অর্থাৎ লোড ব্যালেন্সিং মানে 4টা আইএসপি থেকে যত ব্যান্ডউইথ নিচ্ছেন সবগুলোকে আমরা সমানভাবে ডিস্ট্রিবিউট করবো ইউজারদের ভিতরে। আর ফেল ওভার হচ্ছে একটা ডাউন হলে কখন কোনটা আপ হবে অটোমেটিক্যালি, এটা আমরা ডিসাইড শিখবো। 7 নম্বর ক্লাসে আমার আরেকটা লোড ব্যালেন্সিং আছে, এখানে দেখেন, লোড ব্যালেন্সিং ফেল ওভার, এটা হচ্ছে পিপিইউ ক্লায়েন্টের মাধ্যমে, এটা যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন এটার বিশেষত্ব আমরা বুঝবো। তো এটা জানেন, শুধু জেনে রাখেন যে এরকম একটা ক্লাস আমাদের আছে। আচ্ছা, 7 নম্বর ক্লাসে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন যে আপনি একটা আপ স্ট্রিমের থেকে ইন্টারনেট কিনছেন, শুধু ইন্টারনেট, আর একটা আইএসপি থেকে আপনি শুধুমাত্র ইউটিউব কিনছেন, ইউটিউব অথবা ফেসবুক যেটাই হোক। এখন এই দুইটা ব্যান্ডউইথ কে, দুইটা তো আলাদা আলাদা আইএসপি, তাই না? একটা আইএসপি 2, একটা আইএসপি 1, যেটা আলাদা আলাদা নেটওয়ার্ক, আলাদা আলাদা কোম্পানি। তো ওদের কাছ থেকে যখন আপনি ইন্টারনেট এবং ফেসবুক কিনতেছেন আলাদাভাবে, এই দুইটাকে, ইন্টারনেট এবং ফেসবুক এই দুইটাকে আপনি মিক্স করে, কম্বাইন করে সুন্দরভাবে ইউজারদেরকে কিভাবে বন্টন করবেন, এটা একটা আমরা শিখবো এখানে। 8 নম্বর ক্লাসে দেখেন আপনি পাবেন হচ্ছে ভিল্যান কনফিগারেশন। ঠিক আছে, আমরা ভিল্যান, অর্থাৎ দেখবেন যে আপনাদের অধিকাংশ আপ স্ট্রিম এখন 4টা ভিল্যানের মাধ্যমে আপনাদেরকে লাইন দেয়, আইআইজি ভিল্যান, ইন্টারনেটের ভিল্যান, ফেসবুকের ভিল্যান, ইউটিউবের ভিল্যান এবং বিডিআইএক্স এর ভিল্যান। অনেক আপ স্ট্রিম এখন, ম্যাক্সিমাম আপ স্ট্রিমে ভিলানের মাধ্যমে আপনাদেরকে ব্যান্ডউইথ দেয়। সো এই ভিলানের ভিতরে আমরা ব্যান্ডউইথ গুলা কিভাবে অ্যাসাইন করি, ভিলেন গুলা কিভাবে ক্রিয়েট করি, আমরা ক্লায়েন্টকে কিভাবে ভিলেন দেই, এই এ টু জেড হচ্ছে আমরা 8 নম্বর ক্লাসে পাবো। সাথে হচ্ছে ভিপিএন, অর্থাৎ ভিপিএন সার্ভারটা কিভাবে ক্রিয়েট করা যায় এবং ইউজারদেরকে ভিপিএন এর মাধ্যমে কিভাবে কানেক্ট করা যায়, সেটা আমরা 8 নম্বর ক্লাসে শিখবো ইনশাল্লাহ।
9 নম্বর ক্লাসে আছে হচ্ছে বিজিপি, এটা একেবারে অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস। বিজিপি কনফিগারেশন, এটা রাউটিং এর ক্লাস। এটা যখন আমরা ধীরে ধীরে যখন শিখবো তখন এই বিজিপি সম্পর্কে অনেক কিছু আমরা শিখবো। এরপর হচ্ছে 10 নম্বর ক্লাসে আছে ম্যাক বাইন্ডিং। ম্যাক বাইন্ডিং এআরপি, অর্থাৎ আপনি একটা ইউজারের ম্যাককে বাইন্ড করে দিতে পারবেন যে এই ইউজার এই ম্যাক ছাড়া অন্য কোনো ম্যাক দিয়ে কানেক্ট হবে না। ঠিক আছে। প্লাস হচ্ছে এমআরটিজি গ্রাফিং কনফিগারেশন, অর্থাৎ গ্রাফটা আমরা কনফিগারেশন শিখবো মাইক্রোটিকে। এরপর আছে হচ্ছে মাইক্রোটিকের হটস্পট কনফিগারেশন শিখবো। কিভাবে হটস্পট জোন তৈরি করা যায় বা হটস্পট কনফিগার কিভাবে করা যায়, এবং আপনার লগ ইন পেজটাকে কাস্টমাইজ কিভাবে করা যায়, অর্থাৎ আপনার কোম্পানির নাম দিয়েই লগ ইন পেজটা, হটস্পটে লগ ইন পেজটা চালু হবে। এটা কিভাবে কাস্টমাইজ করা যায়। 11 নম্বর ক্লাসে এনটিপি সার্ভার, এনটিপি ক্লায়েন্ট সম্পর্কে শিখবো, ইউআইপি টানেলিং শিখবো, এবং লাস্টে আমরা ফায়ারওয়েল নিয়ে ক্লাস করব। সেটা হচ্ছে যে আপনার কিভাবে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করা যায়, ফেসবুক ব্লক করা যায়, ইউটিউব ব্লক করা যায়। সাপোজ একটা ইউজারের জন্য আপনি চাচ্ছেন যে এর ইউটিউবটা ব্লক থাকবে, তো সেটা আমরা কিভাবে করতে পারি বা সেটা শিখবো। তারপর ধরেন যে আপনার বাহিরের নেটওয়ার্ক থেকে আপনার মাইক্রোটিকে প্রচুর অ্যাটাক আসতেছে। হ্যাঁ, প্রচুর অ্যাটাক আসতেছে, মানে কেউ একজন হ্যাকার সে আপনার মাইক্রোটিকটাকে হ্যাক করার বা অ্যাটাক করার চেষ্টা করতেছে। সেই অ্যাটাক গুলোকে আমরা কিভাবে আহ, মানে স্টপ করে দিতে পারি। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা 12 নম্বর ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের টোটাল আউটলাইন কোর্সের। এখানে টোটাল টপিক আছে 30টা। ঠিক আছে। ওকে। আমার এখানে দেখেন আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ব্যাচ। তো আপনাদের জন্য একটা ফোল্ডার আমি এখানে তৈরি করি। আমার এখানে যত ব্যাচ আছে দেখেন, A নাম্বার ব্যাচ, এদের সমস্ত ভিডিও, ক্লাসের ভিডিওগুলো আমি এখানে রেখে দিই। আমার কাছে ইয়া করা থাকে, মানে আহ, যেমন এই 6 নম্বর ব্যাচ, এটা আমার এখন রানিং ব্যাচ, এটা চলতেছে। ওদের আর 4-5টা ক্লাস আছে, 3-4টা ক্লাস আছে। এটা একটা ব্যাচ ছিল। কিন্তু আমার সবগুলা ক্লাসের ভিডিও আমার কাছে আছে, প্রত্যেকটা ব্যাচে আমি যাদেরকে ক্লাস নিছি আর কি। ব্যাকআপ রেখে দিই যদি কখনো কোনো স্টুডেন্ট আমাকে বলে যে এরকম। আচ্ছা, তো আমরা আগে একটু তাহলে মাইক্রোটিক সম্পর্কে একটু আমরা ধারণা নেই যে মাইক্রোটিকটা আসলে কি এবং কিভাবে মাইক্রোটিকটা আমরা কাজ করি। আমি একটা মাইক্রোটিকের ইমেজটা ডাউনলোড করে দেখেন। ছবিটা ব্লার হয়ে আছে। দেখেন আমার নেটে কি পরিমাণ স্পিড আজকে।
আচ্ছা, আপনাদের মাইক্রোটিক আছে? কারো এক্সট্রা মাইক্রোটিক আছে? কার কার আছে? এক্সট্রা মাইক্রোটিক তো আমার অফিসে 2টা আছে, এক্সট্রা একটা আছে, ওইটা আমি অফিসে রেখে আসছি। আমার টোটাল 3টা মাইক্রোটিক আছে। আচ্ছা, ঠিক ইনশাল্লাহ আছে, আমি কাল মানে থেকে যেটা নেটওয়ার্ক। মানে ক্লাস অ্যাটেন্ড করবো আমি মাইক্রোটিক নিয়ে ইনশাল্লাহ। ওকে, যা মানে হ্যাঁ, আছে। দাদা, আমার তো মাইক্রোটিক নাই, কি করা যায়? আচ্ছা, আমি আমি বলতেছি কি করা যায়, সেটা সলিউশন আমার কাছে আছে, টেনশনের কিছু নেই। মানে আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম নাই মাইক্রোটিক। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের তো প্র্যাকটিস করতে হবে, তাই না? আমরা কিন্তু রিয়াল মাইক্রোটিক দিয়ে প্র্যাকটিস করব। আমরা রিয়াল মাইক্রোটিক দিয়ে প্র্যাকটিস করব, সেই সিস্টেম আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। আর সেটার জন্য আপনাদের একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ লাগবে। আশা করি ল্যাপটপ বা ডেস্কটপ তো সবারই আছে, তাই না? ল্যাপটপ বা ডেস্কটপ তো সবারই আছে মোটামুটি, অফিসে হোক বা বাসায় হোক। জি আলহামদুলিল্লাহ আমার আছে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আমার এই ইনস্ট্রাকশন গুলো ফলো করলেই তাহলে আপনারা নিজেদের কম্পিউটারকে মাইক্রোটিক বানায় প্র্যাকটিস করতে পারবেন, টেনশনের কিছু নেই। দেখাচ্ছি দাঁড়ান, আগে মাইক্রোটিক সম্পর্কে একটু পরিচয় দিই, তারপরে আমরা তো মাইক্রোটিক সম্পর্কে সবাই জানি। তারপরে আমার ইনিশিয়াল ক্লাস, এটা আমাদের রুলস এর ভিতরে আছে যে মাইক্রোটিক সম্পর্কে ধারণা দিতে হবে। আচ্ছা, এই সেই জিনিস যেটা আমরা এখানে আজকে শিখতে আসছি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে দেখেন একটা সিসিআর সিরিজের একটা মাইক্রোটিক দেখাই। এটা হচ্ছে সিসিআর 1016। হ্যাঁ, সিসিআর সিরিজের একটা মাইক্রোটিক এটা। ওকে, এই মাইক্রোটিকটাতে দেখেন কোনো এসএফটি পোর্ট নাই কিন্তু। অথবা আপনি যদি সিসিআর 1036 এ যান, হ্যাঁ, দেখবেন যে এখানে 4টা এসএফটি পোর্ট আছে। এসএফপি ওয়ান, এসএফপি টু, এসএফপি থ্রি, এসএফপি ফোর। ঠিক এইখানে 4টা এসএফপি পোর্ট আছে। এসএফপি পোর্ট সম্পর্কে আমরা জানি। এসএফপি পোর্টটা আসলে কি? এসএফপি পোর্টটা আসলে একটা 10G পোর্ট। অর্থাৎ এই পোর্ট গুলা এতটাই শক্তিশালী যে এট এ টাইম আপনি 10 জিবি ব্যান্ডউইথ রিসিভও করতে পারবেন এবং সেন্ডও করতে পারবেন। ঠিক আছে, এত পাওয়ারফুল এক একটা পোর্ট এসএফপি পোর্ট। এসএফপি পোর্ট গুলা ইউজ করার জন্য আমাদের কিন্তু এসএফপি মডিউল ইউজ করতে হয়। অর্থাৎ এই পোর্ট গুলা দিয়ে কিন্তু এই পোর্ট গুলা এরকম না, এই ইথার ওয়ান এই পোর্টের মতো না। আমি একটু দেখাই আপনাদেরকে। আমি আশা করি আপনারা জানেন এসএফপি পোর্টটা দেখছেন। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে এসএফপি পোর্ট। এগুলো হচ্ছে এসএফপি পোর্ট, আর এগুলোকে বলা হচ্ছে এসএফপি মডিউল। ঠিক আছে, এই এসএফপি মডিউলটা এই পোর্টের ভিতরে ইন করাইতে হয়। ইন করানোর পরে এই যে দেখেন প্যাচ কোড তো সবাই চিনি আমরা, এই প্যাচ কোডটা এসএফপি মডিউলের মাথায় লাগাই দিতে হয়। অর্থাৎ এসএফপি মডিউলটা প্যাচ কোডের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, এসএফপি মডিউলটা প্যাচ কোডের মাধ্যমে কাজ করে, এটাকে বলে প্যাচ কোড। তো এসএফপি মডিউলে আমরা প্রথমে এরকম এসএফপি পোর্টে আমরা এইরকম মডিউল প্রথমে ইন করাই। এই মডিউল গুলো থাকে এক একটা পেয়ার। অর্থাৎ একটা মডিউল আপনি কিনতে পারবেন না, আপনাকে মিনিমাম এক জোড়া মানে 2টা মডিউল কিনতে হবে। ঠিক আছে, এ বি 2টা মডিউল থাকে এমসির মতো। এমসি যেমন আপনার এক পেয়ার করে কিনেন এ এবং বি, ঠিক ওরকম মডিউলও 2টা। এই মডিউলটা আবার কিলোমিটার হিসেবে ভেরি করে। অর্থাৎ 4 কিলোমিটার, 10 কিলোমিটার, 16 কিলোমিটার, 32 কিলোমিটার। যত কিলোমিটার বেশি হবে মডিউলের প্রাইজের রেঞ্জও তত বেশি হবে। এসএফটি মডিউল দিয়ে আপনি চাইলে ব্যান্ডউইথ আপ স্ট্রিম থেকে ব্যান্ডউইথ রিসিভ করতে পারবেন। আবার চাইলে ইউজারদেরকে লাইনও দিতে পারবেন, লোকাল ইউজারদেরকে এসএফপি পোর্টের মাধ্যমে। মোট কথা হচ্ছে এসএফপি পোর্ট গুলো আমাদের এক্সট্রা অর্ডিনারি মাইক্রোটিকের খুবই শক্তিশালী 4টা পোর্ট। এখানে 1036-এর যে সিরিজটা আছে, ওই সিরিজ থেকে উপরে যত সিরিজ আছে সবগুলোতে দেওয়া আছে। হুম, কিন্তু এটাতে 1016 এখানে কোনো মডিউল এসএপি পোর্ট আর ইউজ করে নাই। ওকে, তো এখানে এসএপি পোর্ট থাকে এবং এই যে এখানে দেখেন 4টা পোর্ট আছে, চারটা চারটা করে টোটাল 12টা পোর্ট আছে এখানে।
এই 12টা পোর্ট হচ্ছে আপনার ইথার পোর্ট। এই পোর্টগুলোর ক্যাপাবিলিটি হচ্ছে 1G, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 Gbps ব্যান্ডউইথ সে রিসিভ করতে পারবে এবং ট্রান্সমিট করতে পারবে, অর্থাৎ রিসিভ এবং ট্রান্সফার 1 Gbps ব্যান্ডউইথ। আর এসএসপি পোর্ট গুলা 10 GB, ঠিক আছে, 10 GB ব্যান্ডউইথ। তো এগুলো হচ্ছে ইথার পোর্ট। ওকে, এটা হচ্ছে কনসোল পোর্ট, অর্থাৎ আপনি ইনিশিয়াল মাইক্রোটিক যখন কোনো কনফিগার করবেন, তো এই পোর্ট থেকে ল্যান কেবল দিয়ে কানেক্ট করে আপনার ল্যাপটপে যখনই লাগাবেন তখন দেখবেন যে এই মাইক্রোটিকটার ম্যাক আপনার ইয়াতে ল্যাপটপে বা ডেস্কটপে শো করতেছে। কনসোল পোর্ট মানে হচ্ছে আমরা এই পোর্টটা ইউজ করে মাইক্রোটিকটাকে কনফিগার করব, এর জন্য একটা কনসোল পোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ কনফিগারেশন পোর্ট এটা। আর এটাকে বলা হচ্ছে আমাদের ইউএসবি, অর্থাৎ আপনার ধরেন যে আপনার পেন ড্রাইভে যদি কোনো ব্যাকআপ আপনি মাইক্রোটিক থেকে নিতে চান, অথবা পেন ড্রাইভ থেকে ব্যাকআপ যদি মাইক্রোটিকে নিতে চান, সেইটা আমরা এখানে পেন ড্রাইভ ইন করায় উইনবক্স এর মাধ্যমে সেইটা আমরা এখান থেকে ব্যাকআপ নিই। ঠিক আছে, এটা ব্যাকআপ নেওয়ার জন্য এখানে ইউএসবি পোর্ট বলে এটাকে। এখানে একটা রিসেট বাটন আছে, এখানে রিসেট বাটন, এই রিসেট বাটনটা প্রেস করলে কিছুক্ষণ ধরে রাখলে মাইক্রোটিক রিসেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লে বোর্ড, অর্থাৎ মাইক্রোটিকের ভিতরে কি স্টেটমেন্ট এটা এখানে কিছু কিছু স্টেটমেন্ট এখানে শো করে। আর মাইক্রোটিকের পিছনের দিকে দুইটা পাওয়ার, মানে একটা পাওয়ার সাপ্লাই আছে। তো এই হচ্ছে মাইক্রোটিকের মোটামুটি পরিচিতি। হুম, আচ্ছা, তো এখন আমরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু কোর্স করতে আসছি, তো আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ মাইক্রোটিক এমন একটা জিনিস যে আমি এখান থেকে ক্লাস করার পরে আমি যদি প্র্যাকটিস না করি সেটা কিন্তু আমি বুঝতে পারবো না বা আমি কিন্তু মনে রাখতে পারবো না। মাইক্রোটিকটা শুধুমাত্র প্র্যাকটিসের উপরে আপনার ডিপেন্ড করবে। তো এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করবো? আমাদের অনেকেরই কিন্তু মাইক্রোটিক নাই, আমাদের অনেকেরই মাইক্রোটিক নাই। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা মাইক্রোটিক তৈরি করব, মাইক্রোটিক বানায় নিব। আচ্ছা, আপনার রিয়াল মাইক্রোটিকে যে সফটওয়্যারটা ইউজ করে, সেই সফটওয়্যারটা আমরা ভার্চুয়ালি ইনস্টল করে মাইক্রোটিক রেডি করব। ঠিক আছে, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, দেখেন। আপনারা এখানে ইউজ করবেন হচ্ছে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স। ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স, এটার যে ডাউনলোডের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার গুগল ড্রাইভে এটা আপলোড করা আছে, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করাটা খুবই সহজ, জাস্ট নেক্সট 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 দিয়ে আপনারা এটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করতে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন, আমি তাকে হেল্প করব, কোনো সমস্যা নেই। কিন্তু ইনস্টল করাটা খুবই সহজ, জাস্ট কয়েকবার শুধু নেক্সটে ক্লিক করলেই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। দেখেন, আমি এখন কাজ শুরু করতেছি, আমার মাইক্রোটিকটাকে আমি আগে রেডি করব। তো আমি এখানে ডাবল ক্লিক দিচ্ছি, আমার এখানে ইনস্টল করা আছে বিধায় আমি এখানে আর নতুন করে ইনস্টল করলাম না। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টলে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে নক দিবেন, আমি আপনাদেরকে সাহায্য করব, সমস্যা নেই। তো এইটা আপনাদের এইখানে কোনো কিছু থাকবে না। ঠিক আছে, এখানে কোনো কিছু থাকবে না, যেহেতু আমার এটা দিয়ে ক্লাস নিতে হয়, তো আমার এখানে মাইক্রোটিক ইনস্টল করা আছে। কিন্তু আমি আপনাদের জন্য নতুন একটা ব্যাচ, যেহেতু আপনাদের ব্যাচ 007, তো আমি আপনাদের জন্য নতুন একটা মাইক্রোটিক এখানে আমি ক্রিয়েট করবো এখন। তো এই ফার্স্ট অফ অল আপনাদের এখানে কিছুই থাকবে না। আপনারা কি করবেন, নিউতে ক্লিক করবেন। আমার স্টেপ গুলো একটু খুব খেয়াল করে দেখেন, কারণ প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টের এই প্রবলেম গুলাই কিন্তু হয়, তারা যখন প্র্যাকটিস করতে যায় তারা এই মাইক্রোটিকটা কিন্তু সেট আপ করতে পারে না। সো এই জাস্ট কিছু কয়েক মিনিট লাগবে, আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে এটা সেট আপ করতে। আপনারা এই জিনিসটা একটু খুব খেয়াল করে দেখেন, তাহলে পরবর্তীতে আপনাদের আর ঝামেলা হবে না। আমরা সফটওয়্যারটা ইনস্টল করার পরে ওপেন করব, ওপেন করার পরে আমরা নিউ বাটনটাতে ক্লিক করব, এখানে নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা বক্স চলে আসছে। আচ্ছা, আমার স্ক্রিন কি প্রপারলি দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করতে হবে লেখাগুলা? আমার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করব? দেখা যাচ্ছে।
আচ্ছা দাঁড়ান, তারপর আমি সবার সুবিধার জন্য আর একটু একটু বড় করে তুললে ভালো হয়। হ্যাঁ, বুঝতে পারছি আমি। মোবাইলে কম দেখা যায়। হ্যাঁ, এখন মনে হয় যারা মোবাইল আছেন তাদের সুবিধা হবে। আচ্ছা, দেখেন, তো আমি এখানে নিউ বাটনে ক্লিক করবো, এই নিউ। দেখেন, নিউতে ক্লিক করার পরে আমাকে এরকম একটা বক্স আসবে। সেই বক্স আসার পর আমরা এখানে নাম দিব। ঠিক আছে, আপনারা মাইক্রোটিকটাকে অর্থাৎ মাইক্রোটিকের একটা নাম দিবেন। আমি যেহেতু আপনাদের ব্যাচ 7, তো আমি আপনাদের ব্যাচের নাম একটা মাইক্রোটিকের নামটা দিচ্ছি। এবং এইখানে দেখেন টাইপ, টাইপ থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আদার, আদার। ঠিক আছে, আর ভার্সন থেকে দিব হচ্ছে আদার স্ল্যাশ আননোন, নট 64, 64 কিন্তু দেওয়া যাবে না, আদার স্ল্যাশ আননোন। ঠিক আছে, তাহলে আমরা এখানে নাম দিলাম, এখানে আদার দিলাম এবং আদার প্লাস স্ল্যাশ আননোন দিয়ে দিলাম। এরপর আমরা যাব নেক্সট মোডে। আচ্ছা, আপনার মাইক্রোটিকটাতে র্যাম কতটুকু থাকবে? এখানে আপনারা 256 থেকে 512, সর্বোচ্চ 512, এর বেশি দিবেন না। ঠিক আছে, এখানে দিবেন 512 MB র্যাম। হ্যাঁ, এখানে 1 GB 2 GB এগুলো দেওয়ার দরকার নেই, অযথা আপনার পিসি স্লো হয়ে যাবে। আপনার দিবেন হচ্ছে 512 অথবা 256, তাহলেই যথেষ্ট। আমি এই যে কমেন্ট করবো 512 দেওয়ার জন্য। এরপরে যাবে নেক্সট। দেখেন, আমরা কিন্তু মাইক্রোটিক তৈরি করতেছি। ঠিক আছে, এটা ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক, এখানে টিক দেওয়া থাকবে। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এটা ভিডিআই তে টিক দেওয়া থাকবে, নেক্সটে যাব। এটা ডাইনামিক্যালি অ্যালোকেটে টিক দেওয়া থাকবে, নেক্সটে যাব। এটা এখানে 2 GB ডিফল্ট থাকবে, হার্ড ডিস্ক ক্রিয়েট করব। দেখেন, ক্রিয়েট করার পরে এই যে ব্যাচ 007, এটা এরকম চলে আসবে এবং এখানে একটা প্লেবোর্ড চলে আসবে, এরকম কিছু কনফিগারেশন এখানে দেখাবে। তো এখন আমাদের আরো কিছু কাজ আছে। আমরা এই ব্যাচ 007 এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সেটিং এ যাব। এই সেটিং, সেটিং এ ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন, ওকে, আর একটা লিংক আমি আপনাদের দিব। সেটা হচ্ছে যে মাইক্রোটিকের আমরা যে রিয়াল যে মাইক্রোটিকটা আমরা ইউজ করি, এই মাইক্রোটিকের ভিতরে কিন্তু একটা সফটওয়্যার থাকে। ওই সফটওয়্যারটা আমরা কিন্তু মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। এই সফটওয়্যারটা কোথায়? এই হচ্ছে সেই সফটওয়্যারটা, এই যে মাইক্রোটিক 6.48 ভার্সন, আইএসও ফাইল বলে এটাকে। এইটার লিঙ্কও আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, এটার ডাউনলোড, এটার লিঙ্কও ডাউন দিয়ে দিব। এই লিঙ্কটা আপনাদের ডাউনলোড করতে হবে, অর্থাৎ এই যে সফটওয়্যার ভার্চুয়াল বক্স সফটওয়্যার, এই সফটওয়্যারটা এবং এই আইএসও ফাইলটা মাইক্রোটিকের, এই দুইটা লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিব। আপনারা সবাই কালকের ভিতরে পিসিতে নিজেরা এটা সেট আপ করে ফেলবেন। ঠিক আছে, তো এই যে যে আইএসও ফাইলটা, এই আইএসও ফাইলটা আমার এই যে মাইক্রোটিকের যে এটা বানাইলাম আমি মাত্র, এটার ভিতরে আমাকে ধরাই দিতে হবে। ঠিক আছে, এটা ধরানোর জন্য আমি যাব হচ্ছে স্টোরেজে। দেখেন এই যে স্টোরেজ, স্টোরেজে আসার পরে দেখেন এই যে এমটিতে ক্লিক করব। এমটি ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে একটা সিডির মতো একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ক্লিক করব চুজ এ ডিস্ক ফাইল, চুজ এ ডিস্ক ফাইল, এটাতে ক্লিক করব। এবার আমি যে আইএসও ফাইলটা যে ডাউনলোড দিলাম, মাইক্রোটিকের আইএসও ফাইলটা যে ডাউনলোড দিলাম, ওইটা আমার যে লোকেশনে আছে আমি সেই লোকেশনে যাব। লোকেশনে যেয়ে আমি এই সফটওয়্যারটা এখানে দেখাই দিব। এই যে এই সফটওয়্যারটা এখানে দেখাই দিয়ে আমি এটাকে ওপেন করে দেব। দেখেন এই সফটওয়্যারটা কিন্তু এখন এখানে ভাইয়া চলে এখানে আসছে। স্ক্রিন রেকর্ড হচ্ছে না সব ভিডিও? হ্যাঁ, সব সব স্ক্রিন রেকর্ড হচ্ছে। ওকে, অলরেডি 26 মিনিট রেকর্ড হয়ে গেছে। ওকে। হুম, সমস্যা নাই, স্ক্রিন রেকর্ড হচ্ছে। তাহলে দেখেন এই যে আমার কিন্তু এখন সফটওয়্যারটা আমি এখানে মানে অ্যাড করে দিছি, এই মাইক্রোটিকের ভিতরে সফটওয়্যারটা অ্যাড করে দিছি। এখন আমি চলে যাব নেটওয়ার্ক পার্টে। নেটওয়ার্ক, আচ্ছা, আমার মাইক্রোটিকে আমাকে পোর্ট অ্যাড করতে হবে, যেমন আমাদের ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 4 যে পোর্টগুলো থাকে, ওই পোর্টগুলো আমাকে অ্যাড করতে হবে। পোর্টগুলো অ্যাড করার জন্য আমরা নেটওয়ার্কে যাব। ইথার পোর্ট, এখানে অ্যাডাপ্টার 1, এটাকে আমরা এনাবল করে দিব টিক দিয়ে। এবং অ্যাটাচ টু, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ব্রিজ অ্যাডাপ্টার, ব্রিজ অ্যাডাপ্টার। ঠিক আছে, ব্রিজ অ্যাডাপ্টার, এটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। এবার যাব হচ্ছে অ্যাডাপ্টার 2 তে। অ্যাডাপ্টার 2 তে যে আমরা এখানে এটাকেও ইথার 2, অ্যাডাপ্টার 2 মানে হচ্ছে ইথার 2, ইথার 2 তে আমরা ক্লিক করব এবং এইখানেও এটাকে আমরা ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে দিব। সবগুলো আমরা ব্রিজ মোডে রাখবো। ঠিক আছে, ইথার 3 দিয়ে দিলাম এবং এখানে দিব ব্রিজ অ্যাডাপ্টার।
ইথার 4 দিয়ে দিলাম, এটাকেও দিয়ে দিব ব্রিজ অ্যাডাপ্টার। তো আমরা এখানে 4টা পোর্ট আমরা অ্যাড করলাম, ইথার 1, ইথার 2, ইথার 3 এবং ইথার 4, এবং সবগুলো পোর্ট কিন্তু আমার এখানে ব্রিজ অ্যাডাপ্টার মোডে থাকবে। ব্রিজ অ্যাডাপ্টার মোডে না থাকলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, সবগুলো ব্রিজ মোডে থাকবে। তো আমার মোটামুটি মাইক্রোটিকের ইনিশিয়াল সেটআপ শেষ, আমি এটাকে ওকে দিয়ে দিব। ব্যাস, এবার আমি কি করব, এই সফটওয়্যারটাকে আমি রান করাবো। ঠিক আছে, সফটওয়্যারটাকে রান করানোর জন্য আমি এটার উপরে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করব। এই যে স্টার্ট, দেখেন আমার সফটওয়্যারটা এখন রান হবে। দেখেন আমার সফটওয়্যারটা এখানে রান হচ্ছে এখন। আচ্ছা, এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা কিবোর্ডের এ বাটন প্রেস করবেন, তাহলে এই সবগুলা প্যাকেজ সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ডের এ, দেখেন সবগুলা প্যাকেজ এখন এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা ইনস্টল করার জন্য আমরা সবগুলা প্যাকেজটাকে অর্থাৎ মাইক্রোটিকটাকে আমরা এখন ইনস্টল করব। এটাকে ইনস্টল করার জন্য আমাদের প্রেস আই, এই যে এখানে লেখা আছে প্রেস আই। ঠিক আছে, আমি এখানে এখন কিবোর্ডের আই প্রেস করব। এখন কি বলতেছে দেখেন, নিচে ছোট করে লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, অর্থাৎ বলতেছে তুমি কি কোনো পুরাতন কোনো কনফিগারেশন রাখতে চাও। আমি বলবো না, তার মানে হচ্ছে এন, এখানে এন টাইপ করব, এন। এবার হচ্ছে কন্টিনিউ, মানে আমরা কি শুরু করতে পারি, ইয়েস, তার মানে হচ্ছে ওয়াই, এখানে ওয়াই প্রেস করবো। এখন দেখেন আমার মাইক্রোটিক ইনস্টল নেওয়া শুরু হয়ে গেছে, মাইক্রোটিকটা এখন ইনস্টল নিচ্ছে। এই যে এখন প্যাকেজ গুলো, আমি যে প্যাকেজ গুলো সিলেক্ট করলাম ওইগুলো একটা একটা করে ইনস্টল হচ্ছে। এবার আসছে প্রেস এন্টার টু রিবোট, মানে এন্টার প্রেস করতে বলতেছে, কিন্তু আমরা আগেই এন্টার প্রেস করব না। আমরা কি করব, আমরা এন্টার প্রেস করার আগে আমরা ডিভাইসে যাব, ওই যে যে মাইক্রোটিকটা যে দেখাই দিছিলাম ওইটাকে এখন ছুটাই দিব, অপটিক্যাল ডিভাইস থেকে অপটিক্যাল ড্রাইভে যাব। অপটিক্যাল ড্রাইভে যাওয়ার পরে এই যে মাইক্রোটিকের ভিতরে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিকটা আমরা উঠাই দিব। ব্যাস, এবার কি করব, ফোর্স আনমাউন্ট, এইবার আমরা এন্টার প্রেস করব। ব্যাস, এবার আমার মাইক্রোটিকটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এখন একটা রিবুট নিচ্ছে মাইক্রোটিক। স্টার্ট হচ্ছে, একটু ওয়েট করেন। ওকে, মাইক্রোটিক কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। এখন এখানে মাইক্রোটিক আমরা লগ ইন করবো। মাইক্রোটিকের লগ ইনের ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড এখানে কি কোনো কিছু নাই, নাল, শুধুমাত্র এন্টার প্রেস করলেই হবে। এখানে আমরা দিব এন, মানে না, এন, এন্টার প্রেস করবো। ব্যাস, আমার মাইক্রোটিক ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কি করব, উইনবক্স কানেক্ট করবো এই মাইক্রোটিকের সাথে। তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এটাকে ইনস্টল করে আমার যখনই আমি প্র্যাকটিস করব, প্রথমবার তো আমাকে ইনস্টল করতেই হবে, আমি এই যে যেরকম দেখাইলাম। এরপরের বার থেকে কি করব, দেখেন এরপরের বার থেকে কি করব আমি দেখাই, যখন প্র্যাকটিস করব তখন জাস্ট এটা শাটডাউন করে দিলাম। এই যে আমরা সফটওয়্যারের ভিতরে যাব এইভাবে, যে সবার আগে আমাকে মাইক্রোটিক অন করে নিতে হবে। এই যে আমার আপনাদের মাইক্রোটিক, এটাকে আমরা জাস্ট, কারণ আমি তো প্রথমবার ইনস্টল করবো, আমাকে বারে বারে ইনস্টল করতে হবে না, এটাকে জাস্ট ক্লিক করে স্টার্ট করে দেব। যখনই প্র্যাকটিস করবো তখন আমাকে আগে এটা স্টার্ট করে নিতে হবে মাইক্রোটিকটা। একটু ওয়েট করেন, এটা কিছুটা সময় নেয় অল্প, এই যে অন হচ্ছে। ওকে, মাইক্রোটিক অন হয়ে গেছে। এখানে লগ ইন না করলেও হবে, আমি উইনবক্সে লগ ইন করবো, এটা এইভাবে থাকলেই হবে, সমস্যা নেই। মাইক্রোটিক জাস্ট অন করতে হবে সবার আগে, অন করলাম, মিনিমাইজ করে দিলাম। কেটে দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে, যতক্ষণ প্র্যাকটিস করবে এটা কেটে দেওয়া যাবে না, মিনিমাইজ করে রাখতে হবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা শাটডাউন দিয়ে দেবো। এটাও মিনিমাইজ করলাম। এখন আমরা উইনবক্সে দিয়ে ওই যে মাইক্রোটিকটি ইনস্টল করলাম মাত্র, এটাকে এখন উইনবক্স দিয়ে কানেক্ট করব। তো এই যে আমার উইনবক্স, আমরা যাব হচ্ছে
নেইবারে গেলে আমরা দেখবো যে ম্যাক দেখাচ্ছে আমাকে। এই দেখেন এখানে আমি 4টা পোর্ট অ্যাড করছি না, 4টা পোর্টে প্রত্যেকটা পোর্টের জন্য 2টা করে ম্যাক দেখাবে, তার মানে 8টা পোর্ট, মানে 8টা ম্যাক, এখানে আমার 8টা ম্যাক দেখাচ্ছে। ঠিক আছে, নেইবারের ভিতরে পাবো এটা, নেইবারে। এখন আমি এখানে যে কোনো একটা ম্যাকের উপরে ক্লিক করব, যে কোনো একটা ম্যাকের উপরে আমি ক্লিক করব, ক্লিক করে লগ ইনের অ্যাডমিন আর পাসওয়ার্ড তো কিছুই নাই। এখন আমি জাস্ট কানেক্টে ক্লিক করব। দেখেন এই আমাদের মাইক্রোটিক চলে আসছে। এখানে আপনারা রিয়াল মাইক্রোটিকে যে কাজ করেন, এখানে ঠিক সেই কাজগুলো সেইভাবেই করতে পারবেন, একবার রিয়াল ভাবে। ঠিক আছে, রিয়াল সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু কাজ করতেছি। মাইক্রোটিকের রিয়াল ডিভাইসে যে সফটওয়্যারটা ইনস্টল করা, আমরা সেই সফটওয়্যারটা এখানে ইনস্টল করছি, কিন্তু ভার্চুয়ালি। আমার কোনো মাইক্রোটিক কিনতে হবে না, আপনি এটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখানে সবকিছু আছে, সবকিছু দেখেন। এই যে আমরা 4টা পোর্ট অ্যাড করছি না, এই যে ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 4, 4টা পোর্ট আমরা এখানে অ্যাড করছি। ঠিক আছে, এখানে সবকিছু আছে, সবকিছু আছে আপনার একবারে হুবহু রিয়াল মাইক্রোটিকের মতো, এখানে সবকিছু আছে। তো এবার কি করবেন আপনারা, এখানে এখানে এসে এসে আপনারা এখানে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত কার কি কনফিউশন আমাকে বলেন, আমি এতটুকু পর্যন্ত কনফিউশন ক্লিয়ার করে দিই আগে। বলেন আমাকে, এতটুকু পর্যন্ত কারো কোনো জি কনফিউশন ভাইয়া, আছে? এটা আমাদের আগে মানে আপনি তো ফাইল দেবেন বলছেন, আগে এটা আমাদের হ্যাঁ, প্র্যাকটিক্যালি ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর কি সমস্যা এটা ফাইন্ড আউট করতে পারবো। এখন মনে হচ্ছে ইনশাআল্লাহ ইনস্টল করতে পারবো, বুঝছেন। হ্যাঁ, আমার ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন, আমার ভিডিওটা ডাউনলোড করে তারপরে আপনারা ইনস্টল করতে বসবেন। ঠিক আছে, আমার ভিডিও একটু একটু করে দেখবেন, আর হচ্ছে সামনের দিকে আগাবেন, তাহলে জিনিসটা আপনার জন্য সহজ হবে। হুম, আচ্ছা, তাহলে আমরা মাইক্রোটিকটাকে ইনস্টল করা শিখলাম। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই মাইক্রোটিকটাকে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করব। ঠিক আছে, আমরা ইন্টারনেটের সাথে আমরা মাইক্রোটিকটাকে কানেক্ট করব। তো সেটা করার জন্য আমাদেরকে কিছু নলেজ আমাদের জানতে হবে। আইপি বিষয়ে কিছু জিনিস আমাদের শিখতে হবে। হ্যাঁ, আইপি ব্যাপারটা আসলে কি, বা আইপি জিনিসগুলা কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমাদের আগে একটু কিছু জানতে হবে। ওকে, তো আমি এখানে একটা নোট ফাইল নেই। ওকে, আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে, দেখেন এটা আপনার মাইক্রোটিক, এটা আপনার আপস্ট্রিম, এরকম কিন্তু হয়, তাই না? অর্থাৎ আপনার মাইক্রোটিকে আপনার আপনি কানেক্টেড থাকতেছেন কার সাথে, আপনার আপস্ট্রিমের সাথে। ওকে, তো আমাদের প্রথমে যে জিনিসগুলো জানতে হবে, আইপি সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখতে হবে, কারণ আমরা মাইক্রোওয়েভ যখন কনফিগার করব, আমাদের আইপি সম্পর্কে কিছু ধারণা আমাদের রাখতে হবে। সবার প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আইপি মূলত আপনার হচ্ছে কয়েকটা ক্যাটাগরির উপর ভাগ করা হয়। ঠিক আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। হ্যাঁ, এই 5টা ক্যাটাগরিতে আইপি গুলোকে ভাগ করা হয়। আচ্ছা, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি আমরা কিভাবে চিনবো সেটা আমি একটু দেখাই আপনাকে, দেখেন। আচ্ছা, সেটা বলার আগে তার আগে একটু বলি, ক্লাস এ,
ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই। আচ্ছা, এখন এখান থেকে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এই তিনটা ক্লাসের আইপি আমরা ইউজ করতে পারি। টোটাল ক্লাস 5টা, কিন্তু আমরা ইউজ করতে পারবো ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি, এই তিনটা ক্লাসের আইপি আমরা ইউজ করতে পারবো। ডি এবং ই আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এই দুইটা ক্লাস হচ্ছে রিজার্ভে রাখা হয়েছে, রিজার্ভে। কেন? ধরেন যে ওই এখন আবার কে জয়েন করে মহাকাশ গবেষণার কাজে বা বিভিন্ন রিসার্চের কাজে মানে ব্যবহার করার জন্য ডি এবং ই এই দুইটা ক্লাসের আইপি কে রিজার্ভ রাখা হয়েছে। এই দুইটা আইপি আমরা ইউজ করতে পারবো না। এই দুইটা ব্লকের আইপি আমরা ইউজ করতে পারবো ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। তাহলে এই দুইটা আমি ফেলে দিলাম। আমি শুধু আপনাদের লিখছিলাম এই কারণে যে আমরা টোটাল 5টা ক্লাসের আইপি। আচ্ছা, কোনটা কোন ক্লাসের আইপি সেটা আমরা চিনবো কিভাবে? অর্থাৎ কোনটা ক্লাস এ, কোনটা ক্লাস বি এবং কোনটা ক্লাস সি সেটা আমরা কিভাবে চিনবো? দেখেন, আমি আপনাদের একটু দেখাই। আইপি ক্লাস রেঞ্জ লিখে যদি আমরা যাই, এখানে দেখেন তিনটা ক্লাসে কিন্তু আমি এখানে দেখাচ্ছে। কারণ কি? দুইটা ক্লাস দিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই, কারণ ডি এবং ই এই দুইটা ক্লাস আমরা ইউজ করতে পারি না। সো আমাদের ওই দুইটা নিয়ে এত মাথা ব্যথা আমাদের নাই। আচ্ছা, তাহলে ক্লাস এ মানে হচ্ছে 0 থেকে 127। আমি আপনাদের বুঝাই দিব, সমস্যা নেই। আমি আগে একটু লিখে নিই জিনিসটা। এটা তো 223, তাই না? হ্যাঁ, 223। আচ্ছা, একটা আইপি অ্যাড্রেস কিরকম হয়? 192.168.0.1 এরকম একটা আইপি অ্যাড্রেস হয় না? 4টা ব্লক, মানে 4টা বিট। এটাকে বলা হচ্ছে এক একটা বিট। হ্যাঁ, এই যে 192, এই যে 168, এই টোটাল হচ্ছে একটা বিট। আচ্ছা, এটাকে বলা হচ্ছে IPv4। IPv4, ঠিক আছে? আইপিভি ভার্সন, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ঠিক আছে, এখানে 4টা বিট, প্রত্যেকটা বিটে 8টা করে বাইট থাকে। অর্থাৎ এই যে একটা বিট, এখানে 8টা বাইট আছে। এই যে একটা বিট, এখানে 8টা বাইট। এই যে একটা বিট, এখানেও 8টা, এখানেও 8টা। তাহলে IPv4 এ টোটাল কয়টা বাইট বলতে পারবেন? প্রত্যেকটা বিট, এটা তো একটা বিট, এই এক একটা বিটে 8টা করে বাইট আছে। 8টা বাইট, 32। তাহলে কয়? 32। তার মানে আমরা নতুন একটা জিনিস শিখলাম যে IPv4 বা IPv4 এ আমরা যে আইপি গুলা ইউজ করি এগুলা 32 বিটের। ঠিক আছে, 32 বিট। আইপি গুলা 32 বিটের। ওকে, এখন এইটা হচ্ছে ন্যাচারালি একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস দেখে আমাদের প্রথম যে বিটটা, অক্টেট, প্রথম যে অক্টেটটা, এই অক্টেটটা দেখে আমাদের চিনতে হবে যে এটা কোন ক্লাসের আইপি। দেখেন, আমাদের একটা রেঞ্জ আমি এখানে দিছি, অর্থাৎ 0 থেকে 127। প্রথম অক্টেটটা যদি 0 থেকে 127-এর ভিতরে হয়, তাহলে এটা বুঝতে হবে ক্লাস এ। কোনো আইপি যদি 128 থেকে 191, প্রথম অক্টেটটা যদি 128 থেকে 191-এর ভিতরে হয়, তাহলে বুঝতে হবে এটা ক্লাস বি। প্রথম অক্টেট 192 থেকে 223-এর ভিতরে হয়, তাহলে বুঝতে হবে এটা ক্লাস সি আইপি। তাহলে বলেন তো এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। আচ্ছা, আমি আরেকটা আইপি দিই, বলেন তো এটা কোন ক্লাসের আইপি? এটা ক্লাস এ। ক্লাস এ। একজনই বলতেছেন কেন? বলেন তো এটা কোন ক্লাসের আইপি? বি। এটা ক্লাস বি। গুড। তারপরে এটা ক্লাস বি। বি। ক্লাস বি। আর আইপি দেই,
এটা সি ক্লাস সি। এটা ক্লাস সি এর আইপি। হ্যাঁ, তার মানে আমরা জাস্ট প্রথম অক্টেটটা আমরা খেয়াল করবো যে প্রথম অক্টেটটা কত, অর্থাৎ ক্লাস এ হইলো 0 থেকে 127, ক্লাস বি 128 থেকে 191, ক্লাস সি 192 থেকে 223। তাহলে আমরা আইপি চিনলাম যে কোনটা কোন ক্লাসের আইপি, এটা আমরা চিনলাম। এখন আরেকটা বিষয় আমাদের চিনতে হবে, সেটা হচ্ছে যে পাবলিক এবং প্রাইভেট। ঠিক আছে, পাবলিক এবং প্রাইভেট এই দুইটা জিনিস আমাদের চিনতে হবে যে পাবলিক আইপি অ্যাড্রেস কোনটা আর প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনটা। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাই, পাবলিক আইপি প্রাইভেট আইপির আগে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আইপি রেঞ্জ। অর্থাৎ আমরা যখনই কোন আইপি অ্যাড্রেস দেখি তখনই এটার পাশে এরকম দেখি না, এই যে এইটা এরকম কিন্তু আমরা দেখি, কিন্তু এটা কি আসলে এটা আমরা জানি? /24 দেখি, আইপি /28 সংখ্যা দেখি, /30 দেখি না। হ্যাঁ, আইপি সংখ্যা ঠিক আছে, কিন্তু এটার নাম হচ্ছে, নেটওয়ার্কিং এর ভাষায় এটাকে আমরা বলি সিআইডিআর। ঠিক আছে, অর্থাৎ সিতে হচ্ছে ক্লাসলেস, আইতে হচ্ছে ইন্টার ডোমেইন, আর আইডি তে হচ্ছে ইন্টার ডোমেইন, আর আর তে হচ্ছে রাউটিং। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিআইডিআর। তাহলে এখন থেকে আমরা এটাকে বলবো সিআইডিআর, অর্থাৎ ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এই সিআইডিআরটা আসলে কি? এই সিআইডিআর দেখেই আপনি বুঝতে পারবেন এই আইপির ভিতরে কতগুলা ইউজেবল আইপি আছে, আইপির সংখ্যা আছে। প্রথমে যে একজন বললেন আইপির সংখ্যা, হ্যাঁ আইপির সংখ্যা, অর্থাৎ সিআইডিআর এর নাম্বারটা দেখে আমরা বুঝতে পারি যে এটার কতটা ইউজার বা কতগুলা আইপি আমি এখানে আমার আছে, আমি ইউজ করতে পারবো। সেটার একটা চার্ট আমার কাছে আছে, দেখেন আমি চার্টটা আপনাদেরকে দিয়ে দিব আজকেই। এই চার্টটা আপনারা সবাই প্রিন্ট আউট করে নিজেদের অফিসের ডেস্কে হোক বা যেখানে হোক আপনারা রেখে দিবেন, যাতে আপনারা এটা মুখস্থ করে ফেলতে পারেন। সবগুলো মুখস্থ করতে হবে না, কোনগুলা মুখস্থ করতে হবে বেশি আমি সেটা দেখাই দিব, আর যদি সবগুলা করতে পারেন তাহলে তো ভালো। দেখেন এটা একটা সেই চারটা। ওকে, এখানে আপনি, আমি এখানে কি বলছি যে প্রত্যেকটা আইপিতে এরকম একটা সিআইডি এর নাম্বার থাকে, এই সিআইডি এর নাম্বার দিয়ে হচ্ছে কতগুলা আইপি ইউজেবল আইপি আছে সেই আইপি আমি এখানে, মানে এটা দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে এই ব্লকে এতগুলো আইপি আছে, এটা আমি ইউজ করতে পারবো এতগুলো আইপি। দেখেন আমি এটা দিয়ে বুঝাই প্রথমে, যেহেতু আমি এখানে /24টা ইউজ করছি, তাহলে আমি এখানে কয়টা আইপি ইউজ করতে পারবো চলেন দেখি। দেখেন এই যে /24 কই, এই /24 এই যে সিআইডিআর /24, তার মানে হচ্ছে টোটাল আইপি, এই যে টোটাল আইপি সেকশন ভাগ করা আছে, টোটাল আইপি এটা আমাদের নিজেদের বানানো শিট। টোটাল আইপি দেখেন 24 ভিতরে টোটাল আইপি কয়টা? 256টা। টোটাল আইপি 24 এ 256টা। আর ইউজেবল আইপি দেখেন এই সেকশনটা হচ্ছে ইউজেবল, মানে কোন আইপি গুলো ইউজ করতে পারবে, কয়টা? 254টা। তাহলে দুইটা গেল কই, দুইটা আইপি কেউ কই গেল? চলেন এই দুইটা আইপি সংখ্যা এখন আপনাদেরকে বুঝি। দেখেন 24 এ কিন্তু টোটাল আইপি কয়টা? 256টা, কিন্তু আমি ইউজ করতেছি পারতেছি কয়টা? 254টা। তাহলে বাকি দুইটা কই গেল? সেই দুইটার হিস্টোরি এখন আপনাদেরকে বুঝাই। দেখেন একটা এইটা হচ্ছে টোটাল আইপি। নেটওয়ার্কিং সম্ভবত, হ্যাঁ, একটা নেটওয়ার্কিং আর একটা মনে হয় সম্ভবত হোস্টিং আইপি, দুইটা আইপি। না আমি বলি, হ্যাঁ আপনার আইডিয়া ঠিক আছে, কিন্তু ওই নেটওয়ার্কিং হোস্টিং আমি বলি, আহ, এটা হচ্ছে টোটাল আইপি অ্যাড্রেস, এরকমই তো থাকে তাই না? সো এর টোটাল আইপি কয়টা? 256টা। আমি একটু লিখি, দেখেন 172.168.0 থেকে জিরো থেকে শুরু হয়েছে তাই না? 1, এইভাবে 1 এর পরে 2, 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এভাবে করতে করতে কোথায় গেছে? 172, 15, 16, 256 তাই না? 256, ওকে। এই যে আমার টোটাল আইপি কয়টা? সরি, এটা 256 হবে না, 255। ওকে, আমার টোটাল আইপি কয়টা? /24 এ 256টা, ইউজ করতে পারবো কয়টা? 254টা। আচ্ছা দেখেন এখানে আমার
255 মানে 0 থেকে কাউন্ট হয়েছে, তো এই কারণে 255 তে এসে 256টা হয়েছে। ওকে, তাহলে এক একের পরে 2 3 4 5 6 7 8 এভাবে করতে করতে 255টা চলে গেছে। এখন তাহলে এখানে তাহলে টোটাল আইপি কয়টা? 256টা, কিন্তু আমি ইউজ করতে পারবো কয়টা? 254টা। বাদ যাবে কোনটা? সেটা হচ্ছে একেবারে শুরুর প্রথমের যে আইপিটা 0, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। আর একেবারে এই ব্লকের লাস্টের যে আইপিটা কত? 255, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট পার্ট। প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের ব্লকে আপনার নেটওয়ার্ক পার্ট এবং ব্রডকাস্ট পার্ট বাদ যাবে। প্রত্যেকটা নেটওয়ার্ক পার্ট এবং ব্রডকাস্ট পার্ট বাদ যাবে। এটা আমরা ইউজ করতে পারবো না, আমরা এর ভিতরের গুলো ইউজ করতে পারবো। কত? 1 থেকে, বলেন তো কত? 1 থেকে 254। 1 থেকে 254 পর্যন্ত। 254, এক্স্যাক্টলি। তার মানে 1 থেকে 254, এখানে টোটাল আইপি আছে 254টা। এই 254টা আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে বাদ যাচ্ছে 0 এবং 255। 0 এবং লাস্টেরটা। হ্যাঁ, নেটওয়ার্ক পার্ট এবং ব্রডকাস্ট পার্ট। এটা যদি বুঝেন তাহলে আমি একটা আইপি দেই, 192 100। আচ্ছা, 128 201 15 22 0/28। আচ্ছা, আগে বলেন এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। ক্লাস সি। এটা ক্লাস সি এর আইপি। এই যে 192 থেকে 223, প্রথম অক্টেটটা 223 এর ভিতরে আছে 201, এটা ক্লাস সি এর আইপি। আচ্ছা, এখানে সিআইডি এর কত? 28। তাহলে আমাদের 28। হ্যাঁ, জানতে হবে 28 এ কতগুলো আইপি আছে। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে এগুলা। দেখেন এই যে 28, সিআইডি এর 28, এখানে ইউজেবল আইপি কত? 16টা। 16টা। মানে টোটাল আইপি 16টা, ইউজেবল কত? 14টা। চলেন এটাকে এখন একটু 14টা। ক্যালকুলেশন করি। হ্যাঁ, তাহলে এর প্রথম আইপিটা হচ্ছে এইটা, তারপরের আইপি হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে যেতে যেতে 16, সরি 15। ঠিক আছে, এখানে যেতে যেতে 15টা। তাহলে এখানে টোটাল আইপি আছে কয়টা এখন? 16টা। ওকে, তাহলে আমরা 16টা। নেট, হ্যাঁ, এখান থেকে তাহলে বাদ দিব কোনটা কোনটা বলেন তো আমাকে। 0 শুরুরটা, যেটা নেটওয়ার্ক, হ্যাঁ, হ্যাঁ, একটা নেটওয়ার্ক হচ্ছে পার্ট। একদম 15 নাম্বারটা হ্যাঁ, ব্রডকাস্টের এটা হচ্ছে এটা। ব্রডকাস্ট পার্ট। নেটওয়ার্ক পার্ট, ব্রডকাস্ট পার্ট। হ্যাঁ, এই দুটো আমাদের সবসময়, প্রত্যেকটা ব্লকে আমরা যে ব্লকটাই নিই না কেন, আমাদের প্রত্যেকটা আইপি ব্লকে নেটওয়ার্ক পার্ট এবং ব্রডকাস্ট পার্ট আমাদের এখানে থাকবে। তো এই দুইটা পার্ট আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি যে এই দুইটা পার্ট বাদ যাবে, বাকি মাঝখানের গুলো আমরা ইউজ করতে। তাহলে এখন কিন্তু 14টা আমি পেয়ে গেছি এখানে। এখন কিন্তু আমি এখানে 14টা পেয়ে গেছি। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন আমি যতটুকু বুঝাইলাম এখন? জি, বুঝছি। কারো কোনো কোশ্চেন নাই তো এতটুকু? না ভাইয়া, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, যারা যারা রেসপন্স করতেছেন না তারা কি বুঝতে পারতেছেন? কোনো প্রবলেম হচ্ছে না তো কারো? প্রবলেম না হইলে ভাইয়া, আমাকে প্রবলেম বললেন। হচ্ছে না। হ্যাঁ, প্রবলেম হইলে আমাকে বললেন। আর যদি কারো অডিওতে প্রবলেম থাকে, কথা বলতে যদি প্রবলেম হয় অডিও প্রবলেম কারণে, তাহলে এই যে দেখেন এখানে চ্যাটের একটা অপশন আছে, চ্যাট। এই যে এখানে আপনারা আমাকে একটু মেসেজটা লিখে দিয়ে, ঠিক আছে? যদি কারো মানে হেডফোন বা কথা বলতে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এখানে আপনারা আমাকে মেসেজ করে দিয়ে আমি দেখে নিব। তাহলে আমি ধরলাম যে আপাতত এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, বুঝতে পারছে। আচ্ছা, এখন যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে যে নেটওয়ার্ক পার্ট যে সবসময় জিরোই হবে এরকম কিন্তু না। নেটওয়ার্ক পার্ট যে সবসময় জিরোই হবে এরকম কিন্তু না। তাহলে কিরকম? চলেন দেখি।
172.16.16.0/21 এই যে একটা আইপি অ্যাড্রেস এখানে আমি অ্যাসাইন করলাম। এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ, হ্যাঁ, ক্লাস এ, ক্লাস বি, বি ক্লাস। বি ক্লাসের আইপি এটা। 128 থেকে 191 এর ভিতরে 172 আছে, বি ক্লাসের আইপি। ওকে, এখানে সিআইডিআর কত ইউজ করছি? 21। আচ্ছা, তাহলে চলেন আমরা লিস্টে যাই, দেখি 21 এ কতগুলো আইপি। এই যে 21 সিআইডিআর কত? 2048টা। ইউজ করতে পারবো কয়টা? 2046টা। এখন এখানে একটু খেলা আছে, সেই খেলাটা আমি আপনাদেরকে বুঝাই দিলেই মোটামুটি মাইক্রোটিকের ইনিশিয়াল কাজ করার জন্য, মাইক্রোটিকের ভালো মতো আইএসপি রিলেটেড যত কাজ আছে ইনশাল্লাহ এতটুকু আপনাদের আইপি ধারণা থাকলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে 21 সিআইডি, 2048টা টোটাল আইপি, আর ইউজ করতে পারবো 2046টা। আচ্ছা, এখন যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সব সময় দুইটা বিষয় আমরা এখানে মাথায় রাখবো। সব সময় যে নেটওয়ার্ক পার্ট 0 হবে তা কিন্তু না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট মানে অন্য একটা নাম্বার হবে, সেটা আমি দেখাবো। আর একটা পার্ট হচ্ছে যে এই যে যে অক্টেট গুলা, এগুলাকে আমি কি বলছি যে এগুলাকে একটা অক্টেট, এই অক্টেটের ভিতরে 8টা করে বিট থাকে, তাহলে টোটাল 4টা 32টা বিট। আচ্ছা, এই যে অক্টেট গুলা, এগুলা কিন্তু কখনোই 255-র উপরে যেতে পারবে না। এই অক্টেট গুলা কখনোই 255-র উপরে যেতে পারবে না। এটা একবার খুব সুন্দর করে মাথায় ঢোকায় রাখেন যে IPv4 এ যে প্রত্যেকটা অক্টেট, এই অক্টেট গুলা কখনোই 255-র উপরে যেতে পারবে না। অর্থাৎ এই যে যে অক্টেট, এই একটা অক্টেট, এটা সর্বোচ্চ 255 পর্যন্ত যেতে পারবে, এর উপরে যেতে পারবে না। 256 কখনোই হবে না, 257 সে কখনোই হতে পারবে না, সর্বোচ্চ 255 পর্যন্ত যাবে। এটার পিছনে কারণ কি এবং সলিউশন কি সেটা দেখাচ্ছি, দাঁড়ান। ওকে, তাহলে 21-এ আমার আইপি অ্যাড্রেস কয়টা? 2048টা। এই 2048টা তাহলে আমি এখন কিভাবে মিলাবো? চলেন দেখি। 172.16.16.0 প্রথম আইপিটা তো 0, ভালো কথা। এইভাবে 0-র পরে 1, দুই একটা আইপি লিখি তারপরে পেস্ট করি। 1-এর পরে 2, এভাবে যেতে যেতে কোন পর্যন্ত গেছে? এভাবে যেতে যেতে কোন পর্যন্ত গেছে? 255 পর্যন্ত। 255। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি কি বলছি শুরুতে যে 255-র উপরে কোনো অক্টেট যাবে না, 255-র উপরে কোনো অক্টেট যাবে না। এটা তো 255 হয়ে গেছে, তাহলে আমার এখানে আইপি হলো কয়টা? 256টা। কিন্তু আমার আইপি দরকার কয়টা এই ব্লকে? 2048টা। বাকি 2048টা। আইপি, হ্যাঁ, বাকি আইপি আমি কিভাবে অ্যাসাইন করব? এটা তো 255 হয়ে গেছে, এখন তো আর যাবে না। এখন আমার কাজ কি? এটা যখনই এই ঘরটা 255 হয়ে যাবে, পরের স্টেপে যে আমার কি হবে? এই ঘরটা এক ঘর এদিকে আগায় আসবে, এই ঘরে এক ঘর আগায় আসবে। কিরকম? 172.16, এই যে 16 আছে না, এইখানে তখন এক যোগ হয়ে যাবে, কত হবে? 17, 17.0, 17.0 বা 17.1। এখানে 0 কাউন্ট না করলে হবে 17.1। এইবার এই 17.1 চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই 255 পর্যন্ত। 17.255 হয়। হ্যাঁ, 255। এই 17 যখন 255 হবে তখন কি হবে দেখেন, এটা কত হয়ে যাবে এখন? 18, 18.1 চলবে, 18.2, 18.3, এভাবে চলবে। চলার পরে 18.1 হবে হচ্ছে 255 যখন হয়ে যাবে, এরপরে চলে যাবে 172.16.19.1। তাহলে আমি একটু ক্যালকুলেটর বের করি, এটা কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত আমার 248টা না মিলবে ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, দেখেন আমি একটু ক্যালকুলেটর হিসাব করি। এই যে হচ্ছে আমার মূল আইপি, এটা হচ্ছে 0 থেকে এই পর্যন্ত একবার 255,
তাহলে আমি এখানে লিখি 256 যোগ, তারপরে আবার 17 ব্লক শুরু হয়েছে, এখানে আবার আছে 256টা, এই যে 255 পর্যন্ত, তাহলে আবার 256 যোগ 256 যোগ, তারপরে এই যে 18 যে ব্লকটা, এই 18 ব্লক 255 পর্যন্ত আসছে, তার মানে 256টা যোগ 256 যোগ, কেবল 768টা হয়েছে, আরো যাবে 19 ব্লক চলতেছে, 19 ব্লক চলতে চলতে এখানে আছে 19.255, তাই না? তারপরে এটা কত হয়েছে এখন? 20.1 শুরু হয়েছে, এটা শেষ হয়েছে কোথায়? 20.255 শেষ হয়ে গেছে, তারপর নতুন করে শুরু হয়েছে কত থেকে? 21.1 চলতেছে, এটা শেষ হয়েছে 21.255-তে, তারপর নতুন করে শুরু হয়েছে কত? 22.1, এই 22.1 চলতে চলতে শেষ হয়েছে কোথায়? 22.255-তে। আচ্ছা, এখন একটু 55 ব্লক গুলো হিসাব করে দেখি। আমরা 19 পর্যন্ত কাউন্ট করছি না? কোন পর্যন্ত কাউন্ট করছি আমরা? 1 2 3, 16 17 18, 16 17 3টা, 19 কাউন্ট করি নাই। তার মানে এখন 19-এর কাউন্টটা যোগ দিই, এই যে 19.1 থেকে 19.255 কত হলো? 256টা যোগ 256, 1024টা পাইছি কেবল। এরপরে 20-এর ব্লক, 21-এর ব্লক মানে 2টা, 22-এর ব্লকে 3টা, তার 3 বার 256, কত হলো? 1792। এইভাবে যতক্ষণ না পর্যন্ত আপনার 2048টা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্লক যাবে। ধরেন যে আরো একটা ব্লক নিচ্ছি, ধরেন যে 23-এর ব্লক, এবার 256, এই যে 2048, তার মানে 23 পর্যন্ত গেলে 2048টা মিলে যাবে। 23.1 থেকে 23.255, এইবার এইখানে কিন্তু আমার টোটাল 248টা আমার এখানে দেখেন মিলে গেছে। এবার এইখান থেকে এবার বাদ দিব কোনটা? দেখেন এইটা, আর এই যে 23.255, এটা, এই দুইটা আমরা বাদ দিব। এটা হবে তখন ব্রডকাস্ট পার্ট, আর এটা হবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক পার্ট। তাহলে আইপি গুলো কিভাবে আগাচ্ছে বুঝতে পারছেন? তার মানে জি ভাই, বুঝতে পারছি। দেখেন, একটা সময় যায় কিন্তু এইটাও কিন্তু 255 হয়ে যাবে, তাই না? দেখেন এই যে এটা এখন 23 আছে, 23-এর পরে 24 হবে, 24-এর পরে 25 হবে, 25-এর পরে 26 হবে, একটা সময় যায় কি এইটাও কিন্তু 255 হয়ে যাবে, তাই না? তো এইটা যখন 255 হয়ে যাবে, তখন আইপিটা কিভাবে আগাবে দেখেন। ধরেন এটাও 255 হয়ে গেছে, তখন কিভাবে আইপিটা আগাবে দেখেন। 172, ওই যে বললাম এক ঘর আগায় যাবে, তার মানে এইটা হয়ে যাবে এখন 17, এইটা হয়ে যাবে 0, এইটাও হয়ে যাবে 0, অর্থাৎ এই অক্টেটও 0, এই অক্টেটও 0, এইটা হয়ে গেছে 17, এই 17-এর পরে 18, 18-এর পরে 19, এইটাও এক সময় 255 হয়ে যাবে। 255 হয়ে যাওয়ার পরে তারপরে কি হবে? এবার প্রথম অক্টেটে এক ঘর বাড়বে, 173.0.0.0। এবার একটা সময় যে কি হবে? এও কিন্তু 255 হয়ে যাবে, তখন আইপিটা কিসে যেতে যাবে? 0.0.0.0। কি বুঝতেছেন? একটু জটিল লাগতেছে ভাইয়া, কিন্তু বুঝতেছি মনে হ্যাঁ, হচ্ছে। একটু জটিল লাগবে অনেক মজার, তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মজার ব্যাপারটা, অনেক মজার। হ্যাঁ, এটা খুবই মানে সিকুয়েন্সিয়ালি আগায়, স্টেপ বাই স্টেপ খুবই সিকুয়েন্সিয়ালি আগায় ব্যাপারগুলো। হ্যাঁ, তো প্রথমবার হয়তো বা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু যখন ভিডিওটা আবার যখন দেখবেন, যখন এই প্র্যাকটিস করতে বসবেন, তখন দেখবেন যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মোট কথা, আমার ব্রেনে এইটাই সেট রাখতে হবে যে আমার কোনো অক্টেট 255-এর উপরে যাবে না। এইবারে আমাকে আইপি মিলাইতে হবে, সেটা 2048টা হোক আর 5048টা হোক, সমস্যা নেই। কিভাবে বাড়াবো, কিভাবে মিলাবো? এইটা 255 হওয়া মানে হ্যালো উপরে বস, অক্টেট। জি, প্রথম বিট কি 0 দিয়ে শুরু করা যায় স্টার্টিং এ?
না, স্টার্টিং এ আমরা 0 দিয়ে শুরু করতে পারবো না। না, এরকম কোন আইপি নেই। ধন্যবাদ। পারবো না। এটা হবে একেবারে এরকম। যেমন ধরেন যে আমি প্রথমে লিখছিলাম এখানে 0 থেকে 127, এটা হইলে এরকম হবে। এই যে দেখেন আমি এখানে লিখছি, এই যে হইলে এরকম হবে, ঠিক আছে? কিন্তু 0.127 এরকম ইজ নট পসিবল। এটা হলে এরকম হবে, ইনিশিয়ালটা হচ্ছে 0, এটা হইতে পারে। এটা কিন্তু গুগলের পাবলিক ডিএনএস সার্ভার, জানেন? এই যে এটা 1.1.1.1, এটা কিন্তু একটা গুগলের পাবলিক ডিএনএস সার্ভার, এটা 1.1.1, ঠিক আছে? এটা হইতে পারে। ওকে, তার মানে আমার মাথায় সেট রাখতে হবে যে কোনো অক্টেট, এই যে কোনো অক্টেট 255 উপরে যাবে না। যখনই 255 উপর চলে যাবে, ঠিক তার পরের অক্টেটটা এক ঘর বেড়ে যাবে। এইবার এই অক্টেটও 255 পর্যন্ত যাবে, 255 উপরে যাবে না। যখনই আবার 255 উপরে চলে যাবে 21-এর ব্লকটা, তখন 21 হয়ে যাবে 22, তখন আবার 22 আবার 255 পর্যন্ত যাবে, 22 255 যাওয়ার পর 22 হবে 23। এইভাবে প্রত্যেকটা ব্লকে আমার 255টা অর্থাৎ 256 করে একটা করে আইপি থাকবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 256, 256, 256, 56। দেখেন, এই যে আমার টোটাল এখানে 8টা ব্লক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার 16। আমার প্রথম আইপিটা কত ছিল আরেকবার একটু বুঝিয়ে দিই। আমার মূল আইপিটা ছিল হচ্ছে 16.0, তাই না? এটা হচ্ছে আমার মূল আইপি। তাহলে 16, তাহলে 16.1 থেকে 255 পর্যন্ত, এই হলো 256টা আইপি। এখন এটা তো 256 হয়ে গেছে, তার মানে 16 এখন কত হবে? 17। তাহলে 17.1 থেকে 255, 17.255 পর্যন্ত, তাহলে এখানে 256, তাহলে 255 তো এখানে হয়ে গেছে। তাহলে এক ঘর আগে আসবে, 17 হবে এবার 18, তাহলে 18.1 থেকে 18.255, তাহলে 18 যেহেতু 255 হয়ে গেছে, 256টা শেষ, তাহলে 18 এবার কত হবে? এক ঘর আগে 19, 19.1 থেকে 19.255। এইভাবে প্রত্যেকটা ব্লকে আমার 256টা করে আইপি থাকবে, হয়ে যতক্ষণ না পর্যন্ত 2048টা মিলবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। যখন 2048টা মিলে যাবে, স্টপ। তার মানে যদি 23 ব্লক, সাপোজ 23.1 থেকে 23.255, এখানে 256টা হয়ে গেছে, তাহলে 23 পর্যন্ত আমার লাস্ট আইপি ব্লক 248টার ভিতরে। বুঝাইতে পারছি? ওকে, আরেকটা বিষয় যে বলছিলাম যে সব সময় যে ইয়াটা আইপি ইয়ে থাকবে, মানে জিরোই যে সবসময় নেটওয়ার্ক পার্ট থাকবে তা না। সেটা কিরকম? আচ্ছা, ধরেন এই যে একটা আইপি অ্যাড্রেস, এটা ধরেন যে আপনার ব্লকটা হচ্ছে 29 এ, সাপোজ সিআইডি একটা 29, তাহলে সিআইডি এর 29 এ টোটাল আইপি হচ্ছে 8টা, আর ইউজেবল আইপি হচ্ছে 6টা। আচ্ছা, দেখেন,
ওকে, সাপোজ ধরেন যে এটা আপনার একটা, ধরেন এটা একটা ডিপার্টমেন্ট, এইটা একটা ডিপার্টমেন্ট, এইটা একটা ডিপার্টমেন্ট, এইটা একটা ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ধরেন যে আপনার 8টা করে ইউজার আছে, 8টা করে, বা 6টা, ধরেন 6টা করে ইউজার আছে। আচ্ছা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 6টা করে ইউজার আছে, মানে 6টা করে কম্পিউটার আছে ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তাহলে আইপি অ্যাড্রেস কয়টা লাগবে? 6টা আইপি অ্যাড্রেস লাগবে। তাহলে 6টা আইপি অ্যাড্রেস যদি লাগে, তাহলে আমরা কোন ব্লকটা সিলেক্ট করতে পারি? আচ্ছা, আচ্ছা, 6টা আইপি অ্যাড্রেস লাগবে ধরেন। প্রত্যেকটা ব্লকে আপনার 6টা করে কম্পিউটার আছে, তাহলে আমার আইপি অ্যাড্রেস লাগবে 6টা করে। তাহলে আমার এখানে 254 ব্লক যে /24, ওইটা দেওয়া কি যৌক্তিক হবে নাকি যৌক্তিক হবে না? আমার প্রশ্নটা বুঝেন নাই। আমার এখানে আইপি লাগবে 6টা, তাহলে আমার এখানে কি 254টা আইপির যে ব্লক /24 সিআইডিআর, এটা দেওয়াটা কি ঠিক হবে না ঠিক হবে না? ঠিক হবে, ঠিক হবে। ঠিক হবে না। না, ঠিক হবে না। কারণ কি? কারণ আমার আইপি দরকারই 6টা, আইপি আমার দরকারই 6টা, তো আমি এখানে কেন 254টা আইপি আমি দিয়ে রাখবো? হ্যাঁ, আমার টোটাল আইপি আছে, আমাকে একটা ব্লক দেওয়া হয়েছে, ধরেন যে এই যে 24, আমাকে একটা ব্লক দেওয়া হয়েছে 254টা, এখানে তো 256টা আইপি, তাই না? তার ভিতর থেকে 2 মাইনাস ব্রডকাস্ট এবং নেটওয়ার্ক পাইলাম হচ্ছে 254টা। এই 254টা আইপি আমাকে দেওয়া হয়েছে সাপোজ। এখন আমি যদি এই ব্লকটা যদি একেই দিয়ে দেই, তাহলে আমি এদেরকে কি দিব? এদেরকে কিন্তু কিছু দেওয়ার নাই। তাহলে আমরা এখন কি করব? এই যে 254টা আইপিটাকে আমরা ভাঙবো, এখন ভেঙে একে 6টা দিব, একে 6টা দিব, একে 6টা দিব, একে 6টা দিব। এখন 6টা যদি ভাঙতে যাই, তাহলে সিআইডি একটা চেঞ্জ হয়ে যাবে। আমার আইপি এটাই থাকবে, কিন্তু সিআইডি আর চেঞ্জ হয়ে যাবে। সিআইডি এর কত হবে? দেখেন, 29, টোটাল আইপি 8টা, ইউজেবল আইপি 6টা, মানে ব্রডকাস্ট এবং নেটওয়ার্ক পার্ট বাদ যাবে, তাহলে 6টা। তাহলে আমারও দরকার হচ্ছে 6টা, তার মানে আমি এখানে সিআইডি আর 29 এ ভাগ করব, 29 দিয়ে। ঠিক আছে, সিআইডি আর 29 দিয়ে আমি এই ব্লকটাকে এখন 24 থেকে 29-এ কনভার্ট করবো, 6টা করে আইপি দিব। তাহলে প্রথম 6টা একে দিচ্ছি, তাহলে এর, দেখেন সবসময় যে নেটওয়ার্ক পার্ট 0 থাকবে তা কিন্তু না, ওইটাই আমি এখন বোঝাচ্ছি। দেখেন, প্রথম আইপিটা হচ্ছে 0 থেকে লাস্ট আইপিটা হচ্ছে আপনার 7। তাহলে আমি 1 ইউজ করতে পারবো, 0 ইউজ করতে পারবো না, কারণ কি? নেটওয়ার্ক পার্ট। আর 7 ইউজ করতে পারবো না, ব্রডকাস্ট পার্ট। ইউজ করতে পারবো কত? 1, 2, 3, 4, 5, 6। এই 6টা আমি এখানে সাপোজ দিয়ে দিলাম, 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিলাম ওরে। ওকে, তাহলে এবার একে দিব। তাহলে আমি 7 পর্যন্ত কিন্তু দিয়ে দিছি আইপি, দেখেন আমি কিন্তু 7 পর্যন্ত দিয়ে দিছি। তাহলে আমার পরের ব্লকটা শুরু হবে কত থেকে? 172.16.17। কেন 17 কেন? এই ব্লকটাতেই আমরা কাজ করব, এই ব্লকটাতে, এইটাই মেইন ব্লক। এটাকে আমি 6টা করে ভাগ করব, 6টা করে ভাগ করব। তাহলে আমি 0 থেকে 7 পর্যন্ত আমি এই ব্লককে দিয়ে দিছি। তাহলে এখন তো আমি তো বলছি আমার তো এখানে 255 হয় নাই, আমার তো এখানে 255 হয় নাই। 255 না হইলে আমি এখানে কেন 17 যাব? আমার তো এখানে 7। তাহলে আমার পরের ব্লক থেকে শুরু হবে এখন 8 থেকে শুরু হচ্ছে। তার মানে এখন দেখেন, আমার ইউজেবল আইপি হচ্ছে 172.16.16 8.16.16.8 থেকে 15। আর অডিওটা অন হয়ে আছে, অডিওটা বন্ধ করো। আচ্ছা দেখেন, এইবার দেখেন
এইবার নেটওয়ার্ক পার্ট, এই ব্লকের নেটওয়ার্ক পার্ট ছিল কিন্তু 0, কিন্তু এই ব্লকের নেটওয়ার্ক পার্ট কিন্তু 8। এই ব্লকের নেটওয়ার্ক পার্ট 8 আর ব্রডকাস্ট পার্ট হচ্ছে 15। ঠিক পরের ব্লকটা যে আমি দিব, এই পরের ব্লকটা ঠিক 15 পরের থেকে শুরু হবে। 15 পরে কত আছে? 16। তাহলে এই ব্লকের নেটওয়ার্ক পার্টটা হচ্ছে 16। এই ব্লকের নেটওয়ার্ক পার্টটা হচ্ছে 16। দেখেন নেটওয়ার্ক পার্ট যে সবসময় এক থাকে না, এটা কিন্তু এইভাবে যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন কিন্তু নেটওয়ার্ক পার্টটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এক স্টেপ বাই স্টেপ আগাবে। এখানে 16 থেকে এখানে দেখেন 8 থেকে 15 পর্যন্ত এখানে 8টা আছে, ঠিক আছে। 15 পর থেকে 16 থেকে আবার বাকি আবার 8টা পর্যন্ত যাবে। কারণ কি /29 এর টোটাল আইপি কয়টা? 8টা। তাহলে 16 থেকে 8 পর্যন্ত কাউন্ট করেন, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তার মানে 23টা হচ্ছে ব্রডকাস্ট হবে। 23টা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে ইউজ করতে পারবে কত থেকে? 17 থেকে 22, 17, 18, 19, 20, 21, 22, 6টা। ঠিক আবার পরের ব্লকে 23, তাহলে পরের থেকে শুরু হবে কত? 24 থেকে শুরু হবে। তাহলে এই যে ব্লকটা, এটা এখন নেটওয়ার্ক পার্ট কিন্তু 24। তাহলে 24 থেকে 8টা কাউন্ট করেন, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে 31। তাহলে 31 হবে হচ্ছে ব্রডকাস্ট, আর 24 হবে হচ্ছে নেটওয়ার্ক। তাহলে ইউজ করতে পারবে কত? 25, 26, 27, 28, 29, 30। 25 থেকে 30 এখানে আছে 6টা আইপি। এভাবে 6টা করে অনেকগুলো ব্লক আমি এখানে ক্রিয়েট করতে পারবো চাইলে। কিন্তু আমার মেইন আইপি কিন্তু এটাই কিন্তু আমার মেইন আইপি /24 254টা। এই 254টা আমার যখন পূরণ হয়ে যাবে তখন আমার স্টপ করে দিতে হবে ব্লক করা। তো ছয়টা করে যদি আমি ব্লক করি 254টারে, তাহলে কয়টা ব্লক পাবো দেখি। আপনি 254টা আইপি ভাগ দেন 6 দিয়ে, আপনি 42টা বা 41টার মতো ব্লক পাবেন। অর্থাৎ 6টা করে যদি আপনি ব্লক ক্রিয়েট করেন তাহলে 41টা করে ব্লক পাবেন আপনি। 41টা ব্লক পাবেন। তাহলে 41টা ব্লক হইলে 254টা আইপি মিলবে। একটা দুটো হয়তো একটু কম বেশি হইতে পারে। যাক, এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু নলেজ দিয়ে রাখলাম। যা শুধুমাত্র এতটুকু মনে রাখবেন যে সবসময় নেটওয়ার্ক পার্টটা যে 0 হবে তা কিন্তু না, ঠিক আছে। এটা এরকম ভাবে মানে স্টেপ বাই স্টেপ এগুলো আগাবে। যাক, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। যতটুকু বোঝাচ্ছিল ওই ততটুকু আপনারা বুঝছেন আমি আশা করি। তো আমরা ক্লাস চিনলাম, আমরা সিআইডিআর সম্পর্কে জানলাম, ঠিক আছে। আমি আপনাদেরকে এইটার একটা শিট আমি আপনাদের দিয়ে দিব, এইটা দিয়ে দিব আপনাদেরকে। এই ইমেজটা সবাই ডাউনলোড করে আপনারা ইয়া করবেন, প্র্যাকটিস করবেন, মানে মুখস্থ করবেন। আচ্ছা, মুখস্থ করবেন কোনগুলা সেটা একটু বলে দেই। সব মুখস্থ করতে পারলে তো ভালো, কিন্তু সবচেয়ে বেশি জোর দিবেন হচ্ছে 30, সিআইডিআর 30, একবার A to Z মুখস্থ করবেন 30, তারপর হচ্ছে 29, 28, এই কয়টা আপনার একটু মুখস্থ করলেই হবে, ঠিক আছে। যে এইগুলো সাবনেট মাস্ক, টোটাল আইপি আর ইউজেবল আইপি, এই কয়টার মুখস্থ করলেই এনাফ। এই কয়টাই বেশি ইউজ হয়, ঠিক আছে। এই কয়টা আপনারা মুখস্থ করলে তাহলে আপনারা ইয়া করতে পারবেন, যাতে এইটা সিআইডি একটা দেখলে যেন বলে দিতে পারেন যে হ্যাঁ এই ব্লকে আইপি আছে এই কয়টা, ঠিক আছে। এই ব্লকে আইপি আছে এই কয়টা, এটা যদি দেখলে আপনারা বলে দিতে পারেন। আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এখন বলেন কে কি বুঝলেন না আর কে কি বুঝলেন, আমাকে একটু কোশ্চেন করেন। কে কি মেসেজ দিছে একজন? ওকে ওকে। আচ্ছা, নেক্সট ক্লাসটাতে হচ্ছে আমরা কি করব? নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের, আচ্ছা সপ্তাহে কবে কবে ক্লাস এটা একটু বলে দেই। আমাদের সপ্তাহে ক্লাস হবে হচ্ছে
শুক্রবার আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিব, তারপর একটু বলি। আমাদের ক্লাস হবে হচ্ছে সপ্তাহে ফ্রাইডে, তারপরে ওকে, থ্যাংক ইউ সাব্বির ভাই, বোঝার জন্য ধন্যবাদ। ফ্রাইডে হবে সানডে। আচ্ছা, এমনি করে লিখি, শুক্রবার, তারপরে হবে হচ্ছে আপনাদের রবিবার, তারপরে হবে হচ্ছে মঙ্গলবার। সপ্তাহে 3 দিন, শুক্রবার, রবিবার, মঙ্গলবার, রাত 10:30 থেকে 10:30 থেকে। ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শুক্রবার রাত 10:30টায়, রবিবার 10:30টায়, মঙ্গলবার 10:30টায়। আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, দিয়ে দিব, নোটিশ দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, এই 3 দিন আপনাদের সপ্তাহে ক্লাস হবে। আর যেদিন যেদিন আমার অন্য ব্যাচের ক্লাস থাকবে না, সেদিন আমি আপনাদেরকে আগেই নোটিশ দিয়ে দিব। তাহলে আমরা ওই দিন আমরা এক্সট্রা ক্লাস করব, যাতে আমাদের কোর্সটা তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা সবাই আহ, কাজের সাথে জড়িত, আমরা যত তাড়াতাড়ি মাইক্রোইডি শিখতে পারবো, তত তাড়াতাড়ি আমরা আমাদের নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা আমরা জানি, বুঝি। তো এমনি ন্যাচারালি সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, কিন্তু যদি কখনো সুযোগ হয় আমরা সপ্তাহে 4 দিন 5 দিন আমরা ক্লাস করব, সমস্যা নেই। মোটামুটি আমরা চেষ্টা করব যে 20 থেকে 22 দিনের ভিতরে আমাদের কোর্সটা শেষ করার। এই 12টা ক্লাস আমরা যেন 20 থেকে 25 দিনের ভিতরে শেষ করতে পারি, এরকম একটা টার্গেট নিয়ে আমরা ক্লাসগুলো করব। ঠিক আছে, আর সবাই প্রত্যেকটা ক্লাস ঠিক মতো জয়েন করবেন। আর আমি আপনাদের একটা বিষয় দেখাই দিই যে ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন। দেখেন আমার এখানে এই যে দেখেন, এই যে এরকম লিঙ্ক পাবেন আপনারা। এটা আমার 6 নম্বর ব্যাচে, যে ওদের গতকালকে ক্লাস নিছি, এই যে এরকম লিঙ্ক পাবেন, একটু খেয়াল করে দেখেন। এরকম লিঙ্ক আমি আপনাদেরকে দিব, গুগল ড্রাইভের লিঙ্ক। এটাকে জাস্ট কপি করবেন, এই লিঙ্কটাকে সুন্দর করে এইভাবে কপি করবেন। এই যে কপি, কপি করার পরে এইখানে গুগল ক্রোমে, অবশ্যই গুগল ক্রোম, ঠিক আছে, অবশ্যই গুগল ক্রোমে এসে পেস্ট করবেন। পেস্ট করে এন্টার প্রেস করবেন। দেখেন এই যে ভিডিওটা এখানে ওপেন হবে, এই যে ভিডিওটা চলে আসছে এখন এখানে, এই যে ভিডিওটা চলে আসছে। ঠিক আছে, এবার কি করবেন, এই যে দেখেন ডাউনলোড অপশন, এখানে আপনারা ক্লিক করেন। এই যে ডাউনলোড এনিওয়ে, এটাতে ক্লিক করেন। দেখেন এই যে নিচে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ 2 দিনের ভিতরে, আমি ভিডিও আপলোড করার পরে, আপনাদেরকে লিঙ্ক দেওয়ার পরে 2 দিনের ভিতরে ভিডিওগুলো সবাই ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। আর আমাদের সপ্তাহে ক্লাস হচ্ছে তাহলে 3 দিন। আগামী আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে। কালকে কিন্তু আমাদের ক্লাস আছে শুক্রবার, ঠিক আছে, 10:30টায়। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল বিধায় আমরা বৃহস্পতিবার দিন শুরু করছি। আগামীকাল আমাদের ক্লাস আছে শুক্রবার, রাত 10:30টায় আমাদের আগামীকাল ক্লাস আছে। ঠিক আছে, আচ্ছা, সরি, এটা শুক্রবার না, আমার একটু ভুল হয়েছে, এটা আমাদের শনিবার করতে হবে। শনিবার, সোমবার, বুধবার। আমার তো মনেই নেই যে আমার একটা ব্যাচ আছে। আচ্ছা ভাইয়া, সরি, এক্সট্রিমলি সরি। আমাদের ক্লাস হবে শনিবার, সোমবার এবং বুধবার, এই 3 দিন। শনি, সোম, বুধ। ঠিক আছে, এই 3 দিন ক্লাস হবে, শনি, সোম, বুধ, রাত 10:30 থেকে। বস রেকর্ডিংটা সেন্ড করবেন। হ্যাঁ, রেকর্ডিংটা আমি গ্রুপে আপলোড, মানে আমার ভিডিওটা আপলোড করে আমি গুগল আমার ড্রাইভে আপলোড করব আগে। আপলোড করার পরে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, এই আপনাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই, আপনাদের টেনশনের কিছু নাই। প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনারা পাবেন। আর কারো যদি কোনো ডাউনলোডে সমস্যা হয়, সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড আমার কাছে থাকে। এই যে আমি আপনাদের শুরুতে দেখাইলাম না, এই দেখেন, আমি ব্যাকআপ হিসেবে এগুলো রেখে দিই। দেখেন এই যে, এটা আমার বি ব্যাচ, মানে 2 নম্বর ব্যাচ ছিল আমার, এদের ভিডিও আমি রেখে দিছি। তারপরে যে ডি ব্যাচ, এদের ক্লাসের ভিডিওগুলো আমার এখানে আছে।
ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ই নাম্বার ব্যাচ, এদের ভিডিওগুলো আমাদের এখানে আছে। ঠিক আছে, সব ভিডিও আমি রেখে দিই আপনাদের, এটা আপনাদের এই ফোল্ডারে থাকবে, সমস্যা নেই, টেনশনের কিছু না। আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দিব। আর তাহলে আমাদের ক্লাস হচ্ছে শনিবার, সোমবার, বুধবার, তার মানে আগামী দিনের পরের দিন আমাদের ক্লাস আছে রাত 10:30। আগামী দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আপনি আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ কিভাবে কিনবেন, ব্যান্ডউইথ কেনার পরে আপনার রাউটারটাকে আপনার মাইক্রোটিককে কিভাবে ইন্টারনেটের সাথে কানেক্ট করবেন, সেটা আমরা লাইভ কনফিগারেশন দেখবো। অর্থাৎ মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনটা আপনি আপনার রাউটারকে ইন্টারনেটের সাথে কিভাবে সংযোগ দিয়ে ইন্টারনেটের সাথে কানেক্ট করবেন, অর্থাৎ আপনার আপি স্ট্রিমের সাথে কিভাবে কানেক্ট করবেন মাইক্রোটিকটাকে, সেই কনফিগারেশনটা আমরা ইনশাল্লাহ শনিবার দিন আমরা দেখব। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত বলেন? কারো কিছু জানার ইচ্ছা, যে কোনো কিছু আমাকে আস্ক করতে পারেন, নো প্রবলেম। সবাই ভাইয়া হ্যাঁ, আমাদের ফ্রেন্ড লিস্টে আপনাকে অ্যাড করতে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের পার্সোনালি কোনো সমস্যার জন্য আমি শোনেন, আমরা সবাই আপনাকে তো অবশ্যই knock করতে পারবো কোনো না। কোনো সমস্যা নেই, এটা আমাদের এই যে যে আমার যে ইয়াটা। আচ্ছা, আরেকটা বিষয় বলি, হ্যাঁ খুব ভালো একটা কথা বলছেন, সবার উদ্দেশ্যে বলি। আমি একটু ওয়েট করেন সবাই, 2-4 মিনিট। আহ আমি যখন গ্রুপে করে নোটিশ দিব, যেমন ক্লাসের নোটিশ দিচ্ছি বা মানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম বা কোনো কিছু যখন ইম্পর্টেন্ট কোনো কিছু দিব, আপনারা ওইটার এগেইনস্টে কোনো মেসেজ দিবেন না গ্রুপে। যেমন ওকে, ঠিক আছে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, মানে এই ধরনের কোনো মেসেজ দিবেন না। এখন ধরেন যে আপনারা 20 জন মেম্বার, 20 জন যদি আমি একটা নোটিশ দিলাম, নোটিশের পরে 20 জন যদি আপনারা ওকে, থ্যাংক ইউ, ইয়েস ইয়েস লেখেন, তাহলে আমার নোটিশ কিন্তু তলে পড়ে গেল। ধরেন যে সারাদিন পরে একটা লোক আজকে মাত্র ফেসবুকে ঢুকছে, সে আমার ক্লাসের মানে কি অবস্থা দেখার জন্য গ্রুপে, সে কি তাহলে ওই নোটিশটা বলেন তো এক নজরে দেখতে পারবে? সবার কিন্তু ইয়েস টিয়েস সে দেখবে, তখন মনে করবে যে না, তেমন কিছু নাই গ্রুপে। তো আপনারা আমার নোটিশের পরে, আমি যখনই কোনো নোটিশ থাকবে, ক্লাসের নোটিশ হোক বা যে কোনো নোটিশ, এভরিথিং, আমি গ্রুপটা ক্রিয়েট করছি একমাত্র সব মানে ইনফরমেশন শেয়ার করার জন্য। এইখানে আপনারা আমি কোনো মেসেজ দেওয়ার পরে আপনারা ওই মেসেজের এগেইনস্টে গ্রুপে কোনো মেসেজ দিবেন না, সবাই ওটা সিন করবেন, সবাই শুধু সিন করে রাখবেন, কিন্তু গ্রুপে কোনো মেসেজ দিবেন না। ওইটার এগেইনস্টে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোয়েরি থাকে, সেটার জন্য আমাকে ডিরেক্ট ইনবক্স করবেন যে ভাইয়া গ্রুপে দেখলাম এটা বলছেন, আমি এটা বুঝলাম না বা এই সেই। এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যাতে আমার মেসেজটা তলে না পড়ে যায়। ঠিক আছে, এই ইয়েস ওকে টোকে বা এগুলা লাগবে না। আপনারা সবাই গ্রুপে, আমি এটাকে আপনাদের সবাইকে এক রাখার জন্য আমি গ্রুপটা ক্রিয়েট করি, যাতে আমি সবাই একসাথে মেসেজটা দিতে পারি। তো ওই মেসেজটা আপনারা গ্রুপে সবাই সিন করবেন। গ্রুপ ওই মেসেজ নিয়ে যদি, নোটিশ নিয়ে যদি কোনো কথা থাকে আপনাদের, সেটা আমাকে ডিরেক্টলি ফেসবুকে মেসেজ করবেন, অথবা আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিব, ওই ফোন নাম্বারে আমাকে ফোন দিবেন যে ভাইয়া এই অবস্থা এরকম এরকম। আশা করি আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? আর মানে কি জান, আচ্ছা, হ্যাঁ, এটাই এটাই আমার বলার ছিল, যে মানে ইয়া করবেন না, মেসেজ গ্রুপে দিবেন না, মেসেজ দিবেন আমাকে। আর হচ্ছে ভিডিও দেখার পরে বা কখনো কোনো প্রবলেম ফেস করলে, কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আমাকে ডিরেক্টলি নক দিবেন ফেসবুকে। আমি অফিসে থাকি, মানে হয়তোবা একটু ব্যস্ত থাকলেও আমি আপনার মেসেজের রিপ্লাই দিব। যদি ইনস্ট্যান্ট না দিতে পারি, অ্যাটলিস্ট এতটুকু রিপ্লাই দিব যে ভাইয়া পরে কথা বলতেছি। কারণ আমার তো 10টা থেকে 7টা পর্যন্ত অফিস, আমি রাত্রেবেলা ট্রেডিং করাই আপনাদের। ঠিক আছে, আহ মানে যদি একান্ত ব্যস্ততার কারণে যদি আপনাদের হ্যাঁ, অ্যান্সারটা না একটা দিতে প্রশ্ন পারি, ছিল। আচ্ছা দাঁড়ান আমি শেষ করি। অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যে ভাই আমি একটু পরে কথা বলতেছি। ঠিক আছে, তো আপনারা যখনই যে প্রবলেম আপনারা ফেস করবেন, আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। জি ভাইয়া বলেন, প্রশ্নটা বলেন। জি ভাইয়া, ওই যে এসএফপি পোর্ট থেকে যে লাইনটা ক্লায়েন্ট হ্যান্ডে দেওয়া যাবে বুঝছেন, ওই হুম, হুম। ক্লায়েন্ট হ্যান্ডে লাইন দিতে গেলে তো আমরা তো স্বাভাবিকলি পন মডিউল থেকে ইউজ করি আর কি। তখন জি। এসএফপি পোর্ট থেকে ক্লায়েন্ট হ্যান্ডে যদি 25 কিলোমিটার এসএফপি আমরা ইউজ করি, তাহলে ওখানে পাওয়ার কত পাবো? আহ 13-14।
তার মানে তাহলে আমরা তো এখন বর্তমানে যেটা 10G আর 1G দুটো পোর্ট আছে, হুম, 10G আর 1G থেকে তাহলে আমরা ক্লায়েন্ট হ্যান্ডে সার্ভ করা যাবে, এটা শিওর? হ্যাঁ করা যাবে, করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, এটা জানার ছিল। যদি আপনার নেটওয়ার্কে যদি ইন্টারনাল কোনো ত্রুটি বা কোনো না থাকে তো এটা পসিবল। ঠিক আছে। ভাইয়া আচ্ছা আমার অফিস থেকে আমার মনে করেন প্রায় 17 কিলোমিটার একটা মানে দূরে আর কি, বুঝছেন। আমি আরেকটা লাইন আছে আমাদের ফিট, মানে ফিট হিসাবে আমরা ধরি ওনাকে। আমার অফিস থেকে বেরোচ্ছে 7 আর ওখানে গিয়ে -18। -18। হুম। এখন কি ওইটা কি মানে চলে না? চলে কিন্তু একটু লিঙ্ক চলে না? সমস্যা আছে আর কি, একটু একটু স্লো করে। আচ্ছা আপনি সমস্যা কোডটা করে আর চেঞ্জ কি করে ব্যান্ডের। দেখেন তো। আচ্ছা হ্যাঁ। কোডটা চেঞ্জ করে দেখেন, কোর আম, কোন কোর ইউজ করি এটা? মানে ওইটা কয় কোরের ফাইবার? 4 কোরের। আচ্ছা 4 কোর। কোড যে মানে যে কোড দিয়ে দিছেন ওই কোডটা চেঞ্জ করে অন্য একটা কোড দিয়ে দেখেন তো সলভ হয় কিনা। অলরেডি আমরা আপনার নভেম্বর মেবি কোডটা চেঞ্জ করছি আমরা। আচ্ছা আপনি কি ফাইবার ইউজ করেন? আমরা আমাদের তো বেশিরভাগ ওই কি বলে উষা মার্টিনও আছে। উষা আবার মার্টিন তো আছে ভালো, হ্যাঁ উষা মার্টিন। হ্যাঁ উষা মার্টিন আছে, তারপর হচ্ছে ওই যে রাশার কি যেন নাম ভুলে গেছি, হ্যাঁ বুঝছি। রাশার। হ্যাঁ, রাশা থেকে ফাইবার আনছিলাম, ওইগুলো ইউজ করি আমরা। আচ্ছা আপনার এন্ডে আছে 7, ওইদিকে যে -18, হ্যাঁ। মাঝখানে কোনো ফাইবারে কোনো ত্রুটি এরকম কোনো কিছু আছে যে চিপকায় রয়েছে, কোনো চাপ চুপকায় আছে, এরকম কিছু আছে? মানে অনেক ডিস্টেন্স তো অনেক, বুঝছেন। এখন ওই কত আমার কিলো? ওটিডিআর আছে। হ্যাঁ আমার ওটিডিআর আছে, ওটিডিআর ফাইন্ড আউট করতে গেলে অনেক সময় দেখি ওই মানে উল্টা বিপদে পড়ে যাই। ফাইন্ড কত আউট করতে পারি না। কিলোমিটার? 18 কিলোমিটার। 18 কিলোমিটার? হ্যাঁ। বাবা, মানে 18 কিলোমিটার কি মানে ফাইবার টানছেন আপনি? হ্যাঁ। বলেন কি? ও, হ্যাঁ না আবার না হ্যাঁ না, ঠিক। আপনার উচিত ছিল মাঝখানে একটা পয়েন্ট করা, অন্তত মাঝখানে 2টা পয়েন্ট করা উচিত ছিল লিস্ট। উম, আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ এটা পরবর্তীতে আমি মাথায় ঠিক রাখবো আছে। ইনশাল্লাহ। হুম। আপনার কখনোই হ্যাঁ ফাইবার দিয়ে আপনার করা যায়, লং লং ডিস্টেন্সে দেওয়া যায়, সেটা কারা দেয়? বড় বড় যারা আপস্ট্রিম বা আইআইজি ওরা দেয়, কারণ ওদের যেমন ধরেন যে এই যে ফাইবার এট হোম, ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে আমার ফাইবার আমার নেটটাকে পাস করে দেয়। ওদের ফাইবার হিসাব আর আমাদের ফাইবার হিসাব তো এক হবে না, কারণ ওদের হচ্ছে কোটি টাকার বিজনেস রে ভাই, ওদের ইনভেস্টের হিসাবই আলাদা, হ্যাঁ। তাই না? আমি তা আমি আমি যদি অলরেডি ওই ভাই ফাইবার ওদের এর মতো, কানেক্টিভিটি। হ্যাঁ আমি যদি এখন ওদের মতো 20 কিলোমিটার 30 কিলোমিটার ফাইবার টানি তাহলে কি ভাই আমার চলবো? না ঠিক আছে। ঠিক আছে। আপনারা সবসময় একটু থ্যাংক ইউ চেষ্টা ভাইয়া। করবেন মাঝখানে একটা পয়েন্ট রাখা, ঠিক আছে। যেমন ধরেন যে হুম। সাপোজ ধরেন ছোট ভাবে বুঝাই, ক্যাট 6 কেবল সর্বোচ্চ কত মিটার পর্যন্ত টানা যায়? ক্যাট 6 70-80 মিটারের উপরে বেশি টানা যায় না। এটা 80 মিটারের উপরে টানা যায় না। হ্যাঁ 80 মিটারের উপর টানলে প্যাকেট লস হয়। ঠিক আছে। প্যাকেজ লস এখন হয়। না হলেও 2-4 মাস পরে প্যাকেট লস হয়। তাহলে এখন একটা ইউজার আছে আমার 150 মিটার দূরে, তাহলে আমি কি ওর লাইন দিব না? আমি লাইন দিব অবশ্যই। যদি ও আমাকে কিছু টাকা দেয়, আমি মাঝখানে একটা বক্স বসাবো, 80 মিটার পরে একটা বক্স বসাবো। আমার এই বক্সের থেকে 80 মিটার লিঙ্ক টেনে ওই বক্সে নিব, ওই বক্সের থেকে বাকি 80 মিটার টেনে ইউজারের ঘরে ঢুকাবো। ভাইজান হ্যালো। হ্যাঁ ভাই বলেন। ভাই আমার ফাইবার এট হোম থেকে ব্যান্ডউইথ নেওয়া, কিন্তু আমার কোনোভাবেই প্যাকেট লস কমতেছে না, মানে প্যাকেট লস 10 মিনিটে 4%, 2% মিনিমাম থাকতেছে। এটা কি আসলে প্রবলেম হবে আমার জন্য দশ নাকি? 10 মিনিটে নাকি? আহ এটা হচ্ছে আমরা কাউন্ট করি হচ্ছে এরকম ভাবে, দেখেন এটা আমরা কাউন্ট করি হচ্ছে ইয়ার উপরে, এই যে মানে কতগুলা প্যাকেট যাচ্ছে তার উপরে কাউন্ট করি। যেমন ধরেন যে আমি যদি এই যে শেষ করি, আমার টোটাল প্যাকেট সেন্ড হয়েছে হচ্ছে 8টা, 8টার ভিতরে রিসিভ করছে 8টা, মানে আমার 100%, 0% লস। এখন এইখানে দেখেন গুগল প্যাকেট সেন্ড করলো 8টা, আপনি রিসিভ করলেন ধরেন যে 4টা, অর্ধেক, তাহলে তো সমস্যা। বা ধরেন যে 100টা প্যাকেট সেন্ড হয়েছে, তার এখন ভিতরে আমার ধরেন 10 মিনিটে 2% আপনার প্যাকেট লস হয়, 10টার সময়ও প্যাকেট লস হয়, আবার কখনো না 20টার দশ পরে যায়, আবার মিনিটে কখনো 2টার পর পর 10 10 না সেকেন্ড না না 5 সেকেন্ড হয়।
আবার কখনো না দেখা না গেছে 5 মিনিটেও প্যাকেট লস হয় না। এই প্রবলেমটা আচ্ছা আসলে হ্যাঁ কি আমি আমি বলি, বুঝতে পারতেছি না, এটা এই কি যে না এটা ফাইবারের কোনো কোনো প্রবলেম প্রবলেম না, নাকি আমার না না না, ফাইবারের কোনো প্রবলেম? আচ্ছা এটা কোনো প্রবলেম না, আমি বলি। আমি যদি এটাকে 10 মিনিট রেখে দেই, আমার এখানে 2% লস আসবে। আমি এটাকে 10 মিনিট রেখে দিলে আমার এখানে 2%, 10 মিনিটের ভিতরে না হলেও কয়েক হাজার প্যাকেট যাবে। এই কয়েক হাজার প্যাকেটে দেখেন এই যে একটা লস চলে আসছে মনে হয়, এই যে একটা লস চলে আসছে, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার। জি, সেম প্রবলেমটাই আমার ফেস করতেছি, এই সেম প্রবলেমটাই ভাই হ্যাঁ, ফেস করতেছি আমি। এই যে দেখেন এই যে আমার কিন্তু লস দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু নেটে কোনো প্রবলেম নাই, আমার কিন্তু ইন্টারনেটে কোনো প্রবলেম নাই। এটা একেবারে নর্মাল একটা ব্যাপার বাংলাদেশের জন্য, বাইরের কান্ট্রিতে এটা হয় না, বাংলাদেশের জন্য এটা নর্মাল ব্যাপার, এটা কোনো ইস্যু না, বুঝছেন? শুধু শুধু আইএসপি রে ডিস্টার্ব করেন না, থাক। আপনি নিজেই বুঝতে পারবেন, দেখবেন যে আপনার মানে হিউজ প্যাকেজ যখন লস হবে, যে 10টার ভিতরে 6টাই লস, তখন হচ্ছে একটা ইস্যু, তখন হচ্ছে আপনি জানাইতে হবে। প্যাকেট লস তখন বেশি হয়ে গেলে তখন কিন্তু আর মানে উঠবে না, স্পিড উঠবে না, ইন্টারনেটের স্পিড কিন্তু উঠবে না, ব্যান্ডউইথ উঠবে না, ঠিক আছে? তো তখন হচ্ছে আপনাকে আপনার আপিস টিমকে জানাইতে হবে যে এই অবস্থা, আমার প্যাকেট লস হচ্ছে। কিন্তু ওই 10 মিনিটে একটা দুইটা প্যাকেট লস, 2%, 1%, এগুলো কোনো ফ্যাক্ট, ঠিক আছে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। ইউজার কমপ্লেন না থাকলে ওকে, বুঝতে পারছি। তারপরে নেক্সট আর কোনো কোশ্চেন কারো? বলেন। ভাইয়া আপনি যে একটু আগে বললেন ওই যে পয়েন্টের কথা, এটা কিসের পয়েন্টের কথা বলেন? ক্যাট 5 এর পয়েন্টের কথা, ওই যে 80 মিটারের? হ্যাঁ আমি এই যে ক্যাট পয়েন্টের কথা তো বলি নাই, বললাম যে ক্যাট সিক্স যে কেবল, মানে ক্যাট সিক্স যে কেবল, এটা সর্বোচ্চ 80 মিটার পর্যন্ত টানা যায়। আচ্ছা আচ্ছা। 80 মিটার টানার পরে এটা আর টানা যায় না, আপনার হচ্ছে হয় ওই মানে কি বলে এটারে, পিঙ্ক লস প্যাকেট করে। লস হয়, ঠিক আছে, হ্যাঁ 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 প্যাকেট লস হয়, এটাই আর কি বললাম। আচ্ছা ঠিক আছে, এটাই। ফাইবার হচ্ছে আপনি টানতে পারবেন 2-4 কিলো, 10 কিলো, 20 কিলো, যেমন এই যে ভাই একজন টানছে 18 কিলোমিটার, তার কিন্তু দেখেন এই যে লস আসতেছে কিন্তু, ঠিক আছে। তো তার মাঝখানে উচিত ছিল একটা সেন্টার করা, ঠিক আছে, ওই সেন্টার থেকে পরে আবার করা, লাইন দেওয়া উচিত ছিল, এভাবে করা উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই, ওটা আপনি করে নিয়েন, মেনটেন করে নিন, তাহলেই হবে। ভাইয়া আমি সার্ভার থেকে 120 মিটার ক্যাপ সিক্স দিয়ে একটা সুইচ দিছি। তো ওই সুইচের থেকে আবার রাউটারে গেছে, তো ইউজাররা কমপ্লেইন করতেছে স্লো আসে আর কি। 120 মিটার? 120 মিটার ক্যাপ সিক্স দিয়ে দিছে। না না, অত বড় দেওয়া যাবে না। ইউজার কি স্পিড স্লো কমপ্লেন দিচ্ছে না? হ্যাঁ ওইটা হচ্ছে আপনার হটস্পট জোন আর কি। তো হুম। ওই এরিয়াতে স্লো আর কি না 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 চলতেছে। না, ক্যাট সিক্স 120 মিটার টানা যাবে না কখনোই। আর তারপরে হটস্পটে এমনি প্যাকেট কিছু লস থাকে, হটস্পটে কিন্তু হ্যাঁ এমনি কিছু প্যাকেট লস থাকে, তার ভিতরে আবার আপনি 120 মিটার টানছেন, তো এখানে ইউজার খুবই অসন্তুষ্ট হওয়াটাই স্বাভাবিক। তো এটা আপনাকে একটু মেনটেন করতে হবে, এখানে মাঝখানে কোনো সুইচ বসায় আমার, বা কোনো ভায়া হ্যাঁ করে। মেইন সার্ভারে ওই ইউজাররা যখন মেইন সার্ভারে আসতেছে তখন ক্লিয়ার পাইতেছে, কিন্তু যখন ওই দ্বিতীয় সুইচের কাছে যাইতেছে ওই হ্যাঁ রাউটার হ্যাঁ হ্যাঁ, গুলোর কাছে, ওইখানে স্লো। আপনার লিঙ্কটাকে ভেঙে দেন, দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমরা যখন স্যার ওই আইএসপি তে ছিলাম, ওনার মেবি ওই মিডিয়া কনভার্টার ইউজ করা উচিত তাই না স্যার? এমসি। এমসি ইউজ করতে পারে, যেহেতু 120 মিটার একটা ফাইবার টুকরা টেনে সে একটা এমসি ইউজ করতে পারে। এ আচ্ছা এবং আচ্ছা। বি দুইটা এমসি ইউজ করলো, তার সার্ভার এন্ডে এ রাখলো, বা যেটাই হোক, এ বি যে কোনো দুই পাশে দুইটা এমসি রেখে 120 মিটার একটা টুকরা টানতে পারে ফাইবারের, এটাও সে করতে পারে। অথবা সে যদি ক্যাশ সিক্স এ রাখতে চায়, তাহলে তাকে লিঙ্কটা ভাঙতে হবে, ভেঙে দুই ভাগ করতে হবে। আচ্ছা মাঝখানে যদি আরেকটা সুইচ দেই, ছোট একটা সুইচ দেই, দে- ওই সুইচের থেকে করে যদি দেখতে আবার পারেন, আরেকটা সুইচে দেই হবে? করে দেখতে পারেন। আচ্ছা তবে আচ্ছা। আহ, এটা হবে, আশা করি হবে। তবে ফাইবারটা আসলে খুব বেশি প্রিফার করি এখানে, এসব বিষয় আর কি। হুম। কারণ আমি যখন আমার শুরুটা হচ্ছে লোকাল আইএসপি দিয়ে, যখন লোকাল আইএসপি তে ছিলাম তখন আসলে আমরা ওই আহ, মানে 60 মিটারের উপরে কখনোই করতাম না, ক্যাট সিক্স এর কেবল টানতাম না কখনোই না।
আচ্ছা সর্বোচ্চ আমরা 60 মিটার পর্যন্ত ক্যাট 6 টানতাম, আর ক্যাট 5 হলে 30 মিটার বা 25 থেকে 30 মিটার টানতাম ক্যাট 5, আর ক্যাট 6 সর্বোচ্চ 60 মিটার। আর সবসময় রাখার চেষ্টা করতাম 50 থেকে 55, অ্যাটমোস্ট 60। যখনই হতো তখনই আমরা এখানে পয়েন্ট করে আমরা আবার ইয়া করতাম, ওটাকে ব্রেক করে ভেঙে আবার 2 ভাগ করে তারপরে ইউজার পর্যন্ত পৌঁছানো হইতো। ঠিক আছে, এই তো। আর কারো কোনো কোশ্চেন? জি ভাই, আমরা কোর্স ফিটা কখন দিতে হবে এ বিষয়ে কিছু বলবেন? আচ্ছা, আমাদের হ্যাঁ কোর্স ফি হচ্ছে আপনারা অলরেডি সবাই জানেন যে আপনাদের টোটাল কোর্স ফি হচ্ছে 2,500 টাকা। এই 2,500 টাকা থেকে আপনাদেরকে 1,500 টাকা হচ্ছে প্রথম ক্লাসের পরে দেওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে আজকে আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম ক্লাস শেষ হয়ে গেল। তো আপনারা আগামীকাল হচ্ছে পে করে দিবেন, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব, বিকাশের নাম্বার সহ আমি ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কোনো কস্টিং দিতে হবে না, কারণ হচ্ছে আমাদের বিকাশের সাথে ইয়া করা আছে। তো আপনারা জাস্ট হচ্ছে 1,500 টাকা দিলেই হবে, 1,530 বা 1,520 এরকম কিছু দিতে হবে না। আমাদের সাথে বিকাশের ইয়া করা আছে, বিজনেস অ্যাকাউন্ট করা আছে, আমাদের কোনো কস্ট লাগে না লেনদেনে। তো আপনারা জাস্ট ওই 1,500 টাকা পে করে দিবেন, আমি আপনাদেরকে নোটিশ দিয়ে দিব, প্লাস হচ্ছে বিকাশের নাম্বার দিয়ে দিব, তারপরে আপনারা পে করে দিবেন। আর বাকিটা হচ্ছে 5 নম্বর ক্লাসের পরে হচ্ছে আপনাদের বাকি 1,000 টাকা পে করতে হবে। এটা সেটা। আর আপনারা অনেকেই আছেন যারা আসলে প্রথম ক্লাসটা কিরকম হয়, দু একজন, অনেকেই না, দু একজন আমাকে বলছিল যে ভাই প্রথম ক্লাসটা একটু দেখতে চাচ্ছি। তো তাদের যদি কেউ থেকে থাকেন, আমার আসলে অনেকেরই নামটা এখানে অপরিচিত, কারণ যার যার আইডি দিয়ে হয়তো বা লগ ইন করছে এখানে। তো আপনারা, আশা করি আপনাদেরকে আমি ক্লাসটা বোঝাইতে পারছি ঠিক মতো, আশা করি ক্লাসটা ভালো লাগছে। তো আপনার যদি আরো কনফিউশন থেকে থাকে আমাদের নেক্সট ক্লাসটা করেন, 2 নম্বর ক্লাসটাও করে দেখতে পারেন, নো প্রবলেম। আমাদের আর নেক্সট ক্লাসটা হবে শনিবার রাত 10:30টায় ইনশাল্লাহ। আমাদের মাইক্রোটিকটা কিভাবে আমরা আপ স্ট্রিমের সাথে কানেক্ট করে ইন্টারনেট সংযোগ সম্পন্ন করব, সেই কনফিগারেশনটা ইনশাল্লাহ আমরা শনিবার দিন দেখবো 10:30টায়। আমরা আশা করবো সবাই আপনারা এর ভিতরে মাইক্রোটিকটা আপনারা সেট আপ করে রাখবেন আজকে যে ক্লাসটা করলাম, এরপরে আমার ক্লাসের সাথে সাথে আপনারা এটা প্র্যাকটিস করবেন রেগুলারলি। ঠিক আছে, আর আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে, আর একটু বাকি আছে। আমি কিছুক্ষণের ভিতরে ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, প্লাস হচ্ছে সফটওয়্যারের লিংক, প্লাস মাইক্রোটিকের আইএসও ফাইল, মানে এভরিথিং ডিটেলস আমি দিয়ে দিব। আমার লিংক গুলো পাওয়ার পরে কেউ গ্রুপে মেসেজ দিবেন না থ্যাংক ইউ, ইটস ওকে বা এরকম কিছু, জাস্ট সবাই সিন করবেন এবং আমার লিংক গুলো ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা হয় ডাউনলোডে বা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, আমাকে ডিরেক্টলি মেসেজ করবেন, ভাই আমার এটাতে প্রবলেম হচ্ছে, আমি তাকে পার্সোনালি হেল্প করব তার ইনবক্সে। ঠিক আছে, গ্রুপে আমাদের কোনো কনভারসেশন হবে না, গ্রুপে শুধু আমি আপনাদেরকে নোটিশ দিব, আপনারা দেখবেন। কনভারসেশন হবে আমার সাথে আপনাদের পার্সোনালি, আমার ফোন নাম্বারও দিয়ে দিব, দরকার হলে আমাকে ফোনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো লিভ নিচ্ছি, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। শনিবার দিন আমাদের যথা টাইমে দেখা হবে। আহ তাহলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।